কতগুলো বিষয় আমি পরপর বলছি, চটজলদি এগুলোকে মনে রাখার একটু চেষ্টা করো, কারণ আমাদের যে কবিতা আজকের টপিক সেখানে এই বিষয়গুলো লাগবে। প্রথম নাম হচ্ছে ওডিসিয়াস। ওডিসিয়াসকে, ওডিসিয়াস সান অফ লেয়ার্টিস, LAERTES, লেয়ার্টিস। লেয়ার্টিসের ছেলের নাম ওডিসিয়াস। লেয়ার্টিসকে কিং অফ ইথাকা, ইথাকা রাজা লেয়ার্টিস। ঠিক আছে, এবার লেয়ার্টিসের পরে ওডিসিয়াস কে হবে কিং অফ ইথাকা, অর্থাৎ কিং অফ ইথাকা হচ্ছে ওডিসিয়াস। মনে থাকবে এতটুকু? বেশ। ওডিসিয়াস হেলেনের শুটার, শুটার অফ হেলেন, SUITOR, শুটার মানে হচ্ছে পানি প্রার্থী, পানি অর্থাৎ হাত, প্রার্থী, অর্থাৎ ওডিসিয়াস হেলেনকে পছন্দ করত, ওডিসিয়াস হেলেনকে পছন্দ করত। এটুকু ঠিক আছে, মনে থাকবে? বেশ। পরের নেক্সট হচ্ছে হেলেন। হেলেন কে ছিল? বিশ্বাস করা হয় গ্রিক মিথোলজি অনুযায়ী হেলেনের বাবার নাম হচ্ছে টিন্ডেরিয়াস, টিন্ডে রিয়াস, REUS। টিন্ডেরিয়াসের মেয়ের নাম হেলেন, এবং এই হেলেন ইজ মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মোস্ট বিউটিফুল মানে হেলেনের থেকে সুন্দরী মহিলা পৃথিবীতে ছিল না। হেলেন হচ্ছে সেই রকম একজন মহিলা। হেলেনের কার সঙ্গে বিয়ে হয়েছিল? হেলেনের বিয়ে হয়েছিল মেনেলিয়াসের সাথে। মেনেলিয়াস, মেনেলিয়াসের সাথে হেলেনের বিয়ে হয়েছিল। মেনেলিয়াস ছিল স্পার্টার কিং, কিং অফ স্পার্টা। স্পার্টা একটি জায়গার নাম, কেমন? আচ্ছা, এই দুজনের ক্যারেক্টার আমরা পেলাম, ক্লিয়ার? আচ্ছা, আরেকজনের ক্যারেক্টার আমাদেরকে জানতে হবে, তার নাম হচ্ছে প্যারিস। প্যারিস একজনের নাম। প্যারিসকে, প্যারিসের পরিচয় হচ্ছে সান অফ প্রিয়াম, সান অফ প্রিয়াম, PRIAM, প্রিয়াম। প্রিয়াম কে ছিল? কিং অফ ট্রয়, ট্রয়ের রাজা। এইবার চারটা দেখো, এখানে ওডিসিয়াস যে গ্রিককে প্রেজেন্ট করছে, হেলেন এবং মেনেলিয়াস আমি একটু আগেই বললাম একে অপরের সঙ্গে বিবাহ হয়েছিল, মেনেলিয়াসও গ্রিককে প্রেজেন্ট করছে, এবং প্যারিস যে হেলেনকে অ্যাব্রাক্ট করে নিয়ে গেছিল সে ট্রয়কে প্রেজেন্ট করছে। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি কারণ এটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য এইটুকু একটু বোঝা দরকার। হেলেনের অনেক শুটার ছিল, আমি শুটার্সের মানে একটু আগে বললাম প্রাণী প্রার্থী, অর্থাৎ হেলেনকে অনেকেই পছন্দ করতো। এবং হেলেনের বাবা টিন্ডেরিয়াস সে কোনো নির্দিষ্ট একজনের সাথে হেলেনের বিয়ে দিতে রাজি ছিল না, অনিচ্ছুক ছিল। কারণ ছিল এটাই যে হেলেনের বাবা ভয় করতো যে যাদের সাথে সবার সাথে তো বিয়ে সম্ভব নয়, একজনকে বিয়ে করবে, বাকি যারা থাকবে তারা ভায়োলেন্টলি রিভোল্ট করতে পারে। এই ভয়ে টিন্ডারাস কখনো চায়নি যে হেলেনের কারো একজনের সঙ্গে বিয়ে হোক। এবার এই মুহূর্তে ওডিসিয়াসও কিন্তু হেলেনকে পছন্দ করতো, ওডিসিয়াসও হেলেনকে পছন্দ করতো, এটা আমি একটু আগেই বলেছি। কিন্তু ওডিসিয়াস সেটা জানতো যে ওডিসিয়াস বিং এ পুয়ার, ওডিসিয়াস যেহেতু একজন গরিব বা দরিদ্র পরিবারের ছিল, সেই জন্য ওডিসিয়াস জানতো এটা যে হেলেন তাকে পছন্দ করবে না, ক্লিয়ার? এবার ওডিসিয়াস টিন্ডেরাসের যে দোলাচলটা চলছে মনে, যে আমার মেয়েকে কোনো একজনের সঙ্গে বিয়ে দিলে বাকিরা রিভেল করতে পারে, এই পজিশনটা থেকে, ডিলেমা থেকে টিন্ডেরাসকে বের করে আনার জন্য ওডিসিয়াস একটা প্ল্যান বলে দিয়েছিল। প্ল্যানটা কি? টিন্ডেরাসকে বলেছিল, অর্থাৎ হেলেনের বাবাকে ওডিসিয়াস বলেছিল যে হেলেনের বাকি যারা শুটার ছিল, বাকি যারা হেলেনকে আরো যারা চাইছিল মনে মনে বিয়ে করার জন্য, তাদেরকে দিয়ে হেলেনের বাবা যেন একটি প্রমিস করিয়ে নেয়, একটি ওথ করিয়ে নেয়। কি ওথ? যে হেলেনের যার সাথেই বিয়ে হবে তাকে বাকিরা প্রত্যেকেই মেনে নেবে। এটা হলো প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে, যেহেতু তারা হেলেনের শুটার্স ছিল, সেই জন্য হেলেন যদি কোনোদিন বিপদে পড়ে, কোনোদিন যদি হেলেনের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তারা সেই সাহায্যটা করবে এবং কোঅপারেট করার জন্য তারা এগিয়ে আসবে। এই ওথটা ওডিসিয়াস হেলেনের বাবাকে পরামর্শ বা বুদ্ধি দিয়েছিল যেন করিয়ে নেয়, কেমন? আচ্ছা, এরপরে কি ঘটলো? এরপরে টিন্ডেরাস সেই কথা অনুযায়ী পছন্দ করলো মেনেলিয়াসকে, মেনেলিয়াসকে পছন্দ করলো। এর পেছনে আরেকটিও কারণ ছিল, টিন্ডেরাস একটু পলিটিক্যালি ব্যাপারটাকে দেখেছে, যে মেনেলিয়াসকে পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে মেনেলিয়াস হ্যাড এনাফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার, মেনেলিয়াসের যথেষ্ট ক্ষমতা এবং ওয়েলথ, সম্পদ ছিল। এই কারণে মেনেলিয়াসকে পছন্দ করেছিল হেলেনের, হেলেনের স্বামী হিসেবে টিন্ডেরাস, অর্থাৎ হেলেনের বাবা, ক্লিয়ার? আচ্ছা, এইটুকু মনে রাখো। এবার প্যারিসের অংশে আসছি। ট্রয়ের যে যুদ্ধ ঘটেছিল, ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল তার জন্য একাধিক সিকোয়েন্স অফ কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ যেটা দিয়ে শুরু হয়েছিল ট্রয়ের যুদ্ধের কারণগুলোর মধ্যে যে প্রথম প্রাথমিক কারণ, সেটা হচ্ছে এখানে একটা লেজেন্ড আছে। লেজেন্ডটা কি? একটি ভার্সন, যেহেতু এগুলো মিথোলজিক্যাল স্টোরি, অনেকগুলো ভার্সন আমরা পাবো, তো একটি ভার্সন অনুযায়ী ব্যাখ্যাটা এরকম যে অ্যাফ্রোডাইট নামে একজন গডেস ছিল। অ্যাফ্রোডাইট, মনে রেখো নামটা, অ্যাফ্রোডাইট। অ্যাফ্রোডাইট কিরকম গডেস? গডেস অফ লাভ, ভালোবাসার দেবী, গডেস অফ লাভ। এই অ্যাফ্রোডাইট প্যারিসকে একটি রিওয়ার্ড দিয়েছিল, অ্যাফ্রোডাইট প্যারিসকে একটি রিওয়ার্ড দিয়েছিল, পুরস্কার দিয়েছিল। কি পুরস্কার? যে প্যারিস
মোস্ট বিউটিফুল ওম্যান অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বের মধ্যে সব থেকে সুন্দরী যে মহিলা, সে উইল ফল ইন লাভ উইথ প্যারিস। বুঝতে পারলাম এটা কেন? এটার ব্যাকে আমাদেরকে একটু যেতে হবে। গডেস অফ ডিসকর্ড, তার নাম হচ্ছে এরিস, ERIS, এরিস, গডেস অফ ডিসকর্ড। ডিসকর্ড মানে কি? বিবাদ, ঝগড়া। তো ঝগড়ার দেবী হচ্ছে এরিস। এই এরিস, অনেক ঘটনা আছে, আমি সেই সব ডিটেলসে ঢুকতে চাইছি না, আমি খুব সামান্যভাবে বলছি। এরিস একটা গোল্ডেন অ্যাপেল নিয়ে এসেছিল, গোল্ডেন অ্যাপেল। এই গোল্ডেন অ্যাপেলের গায়ে একটি লেখা ছিল। লেখাটা কি? লেখাটা হচ্ছে ফর, মনে রাখো এটা, ফর দি ফেয়ারেস্ট, FAIREST, ফেয়ারেস্ট। এটা ইনস্ক্রাইব ছিল, খোদাই করে লেখা লেখা ছিল গোল্ডেন অ্যাপেলের গায়ে, যে এই অ্যাপেলটা সব থেকে ফেয়ারেস্ট যে, তার জন্য। এবার তিনজন গডেসের কথা আমি বলবো এখানে। একজনের নাম হেরা, একজনের নাম এথেনা, আরেকজন হচ্ছে অ্যাফ্রোডাইট। এই যে আমি অ্যাফ্রোডাইট লিখেছিলাম এখানে, অ্যাফ্রোডাইট। এই তিনজন দেবী তিনটি আলাদা আলাদা দপ্তরের, ঠিক আছে? আমি ওই ডিটেলস আর বলছি না। তার মধ্যে অ্যাফ্রোডাইটের আমরা জেনেছি অ্যাফ্রোডাইট হচ্ছে গডেস অফ লাভ। তো এই তিনজন দেবীর সামনে এরিস যখন গোল্ডেন অ্যাপেল নিয়ে এসেছিল এবং তার গায়ে যখন ইনস্ক্রাইব করা ছিল, খোদাই করা ছিল ফর দ্য ফেয়ারেস্ট, তখন এই তিনজনের মধ্যে বিবাদ শুরু হয়েছিল, ঝামেলা শুরু হয়েছিল, যে আপেলটা তাহলে কার জন্য, ফেয়ারেস্ট কে? প্রত্যেকেই নিজেকে ফেয়ারেস্ট বলছে। এই ঝামেলা অশান্তিটা থেকে দূর করার জন্য তখন তারা প্যারিসে শরণাপন্ন হয়েছিল। প্যারিসকে বলেছিল যে সেই যেন এটার বিচার করে, যে কার ফেয়ারেস্ট হওয়ার জন্য গোল্ডেন অ্যাপেলটা পাওয়া উচিত। ঠিক আছে? এরপরে কি ঘটলো? শেষ পর্যন্ত প্যারিস বিচার করলো যে অ্যাফ্রোডাইট হচ্ছে সেই ফেয়ারেস্ট, এবং তখন অ্যাফ্রোডাইটকে এই অ্যাপেলটা দেওয়া হলো। এই হলো প্যারিসের ইনভলভমেন্ট এই স্টোরির মধ্যে। আচ্ছা, এবার পেছনে যাও ফিরে, আমি কি বললাম? অ্যাফ্রোডাইট রিওয়ার্ড দিয়েছিল প্যারিসকে। এই রিওয়ার্ডটা দিয়েছিল এই জন্য, প্যারিস যেহেতু অ্যাফ্রোডাইটের পক্ষ নিয়েছিল এবং ফেয়ারেস্ট বলেছিল, সেই জন্য প্রতিদান স্বরূপ রিওয়ার্ড হিসেবে অ্যাফ্রোডাইট মানে একটা প্রমিস করেছিল যে প্যারিস, এই পৃথিবীর সব থেকে সুন্দরী যে মহিলা, তাকে, সে প্যারিসের প্রেমে পড়বে, সে প্যারিসকে ভালোবাসবে। এই হলো গল্প। এরপরে প্যারিস কি করে? হেলেনকে অ্যাবডাক্ট করে, ইলোপ করে ওখান থেকে নিয়ে চলে আসে, চুরি করে নিয়ে চলে আসে। এই নিয়ে আসার ফলে কি হলো? হেলেনকে নিয়ে আসার ফলে মেনেলাস যে হেলেনের হাজবেন্ড, সে গ্রিক ট্রুপ নিয়ে গেল। ট্রুপ অর্থাৎ সৈন্য। গ্রিক সৈন্য নিয়ে ট্রয়কে অ্যাটাক করলো। ট্রয় কার জায়গা? প্যারিসের জায়গা। ট্রয়কে অ্যাটাক করলো। ট্রয়কে অ্যাটাক করে যুদ্ধ ঘোষণা করে, এবং যেহেতু গ্রিক আর্মি খুব পাওয়ারফুল, সেই জন্য ট্রয়কে 10 বছর, 10 ইয়ার্স, 10 বছরের জন্য কি করে? বিসিজড করে, ক্যাপচার করে। 10 বছরের জন্য এই শহরটাকে ক্যাপচার করে নেয়, এবং 10 বছর ধরে যুদ্ধ চলে। এই 10 বছরের যে যুদ্ধটা শুরু হলো, গ্রিকের হয়ে যুদ্ধ করতে অনেকেই আসছে, এবং ওডিসিয়াস, মনে করো আমি প্রথমে যেটা বললাম, হেলেনের বাবা টিন্ডারাসকে দিয়ে হেলেনকে যারা পছন্দ করতো, সেই শুটার্সদের একটা প্রমিস করিয়েছিল কি, যে যখন হেলেন বিপদে পড়বে তখন তারা এসে সাহায্য করবে। এই তারা এসে এবার ট্রয়ের যুদ্ধে অংশগ্রহণ করে হেলেনকে সাহায্য করতে শুরু করে, হেলেনের বাবাকে সাহায্য করতে শুরু করে, মেনালিয়াসকে সাহায্য করতে শুরু করে। এবং তাদের মধ্যে ওডিসিয়াস যেহেতু ওয়ান অফ দ্য শুটার্স অফ হেলেনের অন্যতম শুটার্স ছিল, সেই জন্য ওডিসিয়াসও আসে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এই ওডিসিয়াসই 10 বছরের যুদ্ধ, এবং তারপরে যুদ্ধ শেষে যখন ওডিসিয়াস কোথাকার রাজা, ইথাকায় তার বাড়ির উদ্দেশ্যে মানে রওনা দেয়, যাত্রা করে, তখন যেহেতু তখন তো উন্নত প্রযুক্তি ছিল না, সমুদ্রে যাত্রা করতে হতো। সমুদ্রে দিগ্ভ্রষ্ট হয়ে আরো 10 বছর সমুদ্রে পথ বা সময় কেটে যায়। তাহলে এই 10 বছর সমুদ্রে হোমওয়ার্ড জার্নিতে কাটলো, আর 10 বছর যুদ্ধে কাটলো। এই 20 বছর পর ওডিসিয়াস এখন ইথাকায় এসে পৌঁছেছে। এই ইথাকায় পৌঁছে ওডিসিয়াসের কি মনে হচ্ছে, সেটাই আমাদের এখনকার কবিতার আলোচনা। তাহলে আশা করি ব্যাকগ্রাউন্ডটা আমি খুব অল্প করে ক্লিয়ার করতে পেরেছি, এবং এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের কবিতাটা লিঙ্ক করতে সুবিধা হবে। কি স্টোরি, কেন ইউলিসিস বা ওডিসিয়া যুদ্ধ করতে গেছিল, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। তাহলে এবার আমরা কবিতায় ঢুকবো। কিন্তু তার আগে বলে রাখি, এই যে ওডিসিয়াস আমি এতক্ষণ বললাম, আমি একবারও কিন্তু ইউলিসিস কথা বলিনি, যদিও আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ইউলিসিস, অ্যালফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস। মনে রাখবে, ওডিসিয়াস হচ্ছে গ্রিক নেম, হোমার ওডিসিয়াস বলে উল্লেখ করেছেন। তারই ল্যাটিনে নাম হচ্ছে ইউলিসিস, অনেকে ইউলিসেস এটাও উচ্চারণ করে। ইউলিসেস আর ওডিসিয়াস একই ব্যক্তি। গ্রিক ভার্সনের নাম হচ্ছে ওডিসিয়াস, ল্যাটিন ভার্সনে ইউলিসিস। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এবার আমি কবিতায় ঢুকি, চলো।
বছরের যুদ্ধ এবং 10 বছরের পরবর্তী ক্ষেত্রে বাড়ির উদ্দেশ্যে যাত্রা, এই টোটাল 20 বছরের পর ইউলিসিস বাড়ি ফিরে এসেছে এবং এই পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে ইউলিসিস কবিতাটা টেনশন শুরু করছে। প্রথম শব্দটাই দেখো, ইট। এটা লিটল প্রফিটস, প্রফিট অর্থাৎ লাভ। ইউলিসিস যেন হাতে একটা ব্যালেন্স শিট নিয়ে বসেছে, যেখানে ইউলিসিস তার লাভ এবং ক্ষতির হিসেব করছে। অর্থাৎ আগে কি ইউলিসিস ছিল আর এখন ইউলিসিস কি হয়েছে তার হিসেব কষতে বসেছে বাড়ি ফিরে এসে। এখানে আরো একটা বিষয়, এই লাইনটা মানে কি, ইট লিটল প্রফিটস, এর মানে এটার এমন কি কাজের, দ্যাট যে অ্যান আইডল কিং, একজন অলস রাজা। মনে রাখতে হবে ইউলিসিস এখন যে পজিশনে আছে সেটা একটা কিং এর পজিশন, কিং এর ভূমিকা, কিন্তু এতদিন ইউলিসিস ওয়ারিয়ার হিসেবে কাজ করে এসেছে, অর্থাৎ তার রোল শিফটস, রোলটা চেঞ্জ হয়েছে। এবং কিরকম রাজা, অ্যান আইডল রাজা, অলস রাজা। কেন অলস বলছে, কারণ যে ইউলিসিস এতদিন ওয়ারিয়ার হিসেবে যুদ্ধে সমান দক্ষতার পরিচয় দিয়ে এত মানে টার্ময়েল সিচুয়েশনকে হ্যান্ডেল করে ফিরে এসেছে, তার বাড়িতে এসে যেন মনে হচ্ছে রাজা হিসেবে তার কোনো কাজই নাই। ইট ইজ অফ নো ইউজ, কোনো কাজের না একজন অলস রাজা হিসেবে এখানে থেকে যাওয়াটা। এরপরে বাই দি স্টিল হার্থ, বাই এই শব্দটার মানে বিসাইড, বিসাইড পাশে। দিস এই স্টিল হার্থ, স্টিল অর্থাৎ স্থির, এবং হার্থ, হার্থ বলা হয় বাড়ির কোনো একটা অংশে যেখানে আগুন জ্বালানো হয় ঘরকে বা পরিবেশটাকে উত্তপ্ত উষ্ণ রাখার জন্য, বিশেষ করে শীত প্রধান দেশে এরকম জায়গা আমরা দেখতে পাই, সেই অংশটাকে হার্থ বলে। তাহলে হার্থে আগুন জ্বলছে এবং আগুনটা কেমন স্থির। এখানে টেনিসন একটি সূক্ষ্ম পার্থক্য আমাদের সামনে তুলে ধরেছে। ইউলিসিসের মনের মধ্যে একটি আগুন জ্বলছে এবং সেই আগুনটা এখনো জ্বলে চলেছে। ইউলিসিসের মনের মধ্যে যে আগুন, সেটা হচ্ছে দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, আরো যাত্রা, আরো নলেজ এক্সপিরিয়েন্স এগুলোকে গ্যাদার করার যে অ্যাডভেঞ্চার, সেটার যে স্পিরিট, সেটা ইজ লাইক এ ফ্লেম, একটি জ্বলন্ত আগুনের মতো। আর ইউলিসিসের ঘরের মধ্যে যে আগুনটা জ্বলছে সেটা স্থির, অর্থাৎ দুটো কন্ট্রাডিক্টরি। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, ব্যারেন, ব্যারেনের শব্দ অর্থ হচ্ছে আনপ্রোডাক্টিভ, যার মধ্যে থেকে আর কোনো কিছু উৎপাদন হওয়া সম্ভব নয়। ইনফার্টাইল, কেন ইনফার্টাইল? ইনফার্টাইল আমরা জানি ইউলিসিস কোথাকার রাজা, ইউলিসিস ইথাকার রাজা। ইথাকা এমন একটি জায়গা, সেটা হচ্ছে রকি আইল্যান্ড, রকি পাথুরে আইল্যান্ড, পাহাড় বা পাথুরে এলাকায় পরিপূর্ণ জায়গা হচ্ছে ইথাকা, এবং সেখানকার রাজা ইউলিসিস। যে জায়গাটা থেকে কখনো কোনো কিছু ফলন বা প্রোডাকশন সম্ভব নয়, সেই রকম একটি জায়গা রাজা ইউলিসিস। এবং সেখানে ক্র্যাগস, ব্যারেন ক্র্যাগস, ব্যারেন ক্র্যাগস, ব্যারেন মানে তো বললাম, ক্র্যাগ হচ্ছে স্টিপ, অর্থাৎ খাড়া পাহাড় পর্বতে ঘেরা এলাকা, যেখানে কোনো কিছু উৎপাদন হওয়া সম্ভব নয়, সেই রকম জায়গায় একজন অলস রাজা হয়ে থাকাটা কোনো কাজের কথা নয়। এরকমই যেন একটা সেন্স ফুটে উঠছে। আর কি আছে, ম্যাচ, তাকে মেলানো হয়েছে। ম্যাচের আরেকটি সিনোনিমাস ওয়ার্ড আমরা বলতে পারি ম্যারিড। কার সাথে মেলানো হয়েছে? উইথ অ্যান এজেড ওয়াইফ, একজন বয়স্কা স্ত্রীর সাথে তাকে যেন মেলানো হয়েছে। আমরা জানি ইউলিসিসের স্ত্রী পেনিলোপ, পেনিলোপের যে স্টোরি, সেটা এই গল্পে আমাদের এখন প্রয়োজন পড়বে না, জানার ইচ্ছে হলে অন্য কোনো গল্পে বা অন্য কোনো সময় সেটা আলোচনা করা যাবে। তাহলে ইউলিসিসকে ম্যাচ করানো হয়েছে একজন এজেড ওয়াইফের সাথে, যেটা তার যে নেচার, ইউলিসিসের যে ফিচার্স, ক্যারেক্টারিস্টিক, তার সঙ্গে কিন্তু যাচ্ছে না। এখানে আমাদের এইটুকু মনে রাখতে হবে, ইউলিসিস 20 বছর পর বাড়ি ফিরে এসেছে, ইউলিসিসেরও বয়স বেড়েছে এবং পারিপার্শ্বিক যে সমস্ত যারা যারা আছে তাদেরও বয়স বেড়েছে, কিন্তু এখানে তার স্ত্রীর বয়সের কথাই কিন্তু ইউলিসিসের মাথায় আসছে। কেন? কারণটা হচ্ছে ইউলিসিসের বয়স বাড়লেও দ্য মাইন্ড, দ্য মাইন্ড টুয়ার্ডস অ্যাডভেঞ্চার ইজ স্টিল ইয়াং। ইউলিসিসের অ্যাডভেঞ্চার করার জন্য যে মনটা, সেই মনটা এখনো কিন্তু ইয়াং আছে, যদিও তার ওয়াইফ কিন্তু এজেড। আই মিট অ্যান্ড রোল, প্রথমবারের জন্য আই প্রোনাউন ব্যবহার হলো, এবং যে বক্তা তার কথা নিজেই সে বলছে। আই মিট অ্যান্ড রোল, মিট এবং ডোল এই দুটো শব্দেরই অর্থ বিতরণ করা, ডিস্ট্রিবিউশন। কোনো কিছু বিতরণ করা বোঝালে আমরা এই দুটো শব্দ ব্যবহার করি, কিন্তু দুটো শব্দ এইখানে উল্লেখ করার দুটো আলাদা কারণ আছে। মিট শব্দটা আমরা তখন ব্যবহার করবো যে বিতরণের মধ্যে একটি রাষ্ট্রানা ভাব থাকবে, অর্থাৎ আমি কন্ট্রোল ওয়েতে কোনো কিছু কাউকে দান করব, বিতরণ করব। আর ডোল, ডোল বলা হয় যখন আমি মন খুলে কোনো কিছুকে দান করি। তাহলে ইউলিসিসকে দান করতে হবে, কি দান করতে হবে? লজ, আইন। কিরকম আইন? আনইকুয়াল, অসম আইন বিতরণ করে বেড়াতে হবে। কাদের মধ্যে? আনটু এ স্যাভেজ রেস, একটি জাতিকে আমাকে আইন প্রদান করতে হবে। সেই জাতিটা কিরকম? স্যাভেজ, আনসিভিলাইজড, অর্থাৎ এই জাতিটা মডার্নিটিকে এখনো টাচ করেনি, এই জাতিটা এখনো সিভিল হয়ে ওঠেনি। আইনটা কেন আনইকুয়াল, লটা কেন আনইকুয়াল? কারণ যে জাতিটা আনসিভিলাইজড, তাদের জন্য ইউলিসিসকে যে যেমন তার জন্য তেমন আইন তৈরি করতে হবে। যদিও ল ইজ ইকুয়াল টু অল, ল সবার ক্ষেত্রে সমান, কিন্তু ইউলিসিস রাজা হিসেবে যে যেমন, তার ক্ষেত্রে তেমন আইন প্রণয়ন করতে হবে, অর্থাৎ আইনটা হার্শ, রাফ, এই ধরনের আইন প্রণয়ন করতে হবে এখন ইউলিসিসকে বাড়িতে ফিরে আসার পর। এবং আরেকটি বিষয় লক্ষ্য করো, এখানে রেস বলা হচ্ছে, কাদেরকে রেস? পিপুল অফ ইথাকাকে রেস বলা হচ্ছে। ইথাকার যারা অধিবাসী তাদেরকে কিন্তু এখানে রেস বলে বলা হলো, এখানে পিপুল বলা হলো না। অর্থাৎ অ্যাজ এ হোল ইউলিসিস সমগ্র জাতিটাকে স্যাভিজ বলছে,
অসভ্য বা আনসিভিলাইজ এরকম একটি মনোভাব ফুটে উঠছে। এরপর কি, এরপর বলছে দ্যাট হোড, দ্যাট এটার অর্থ হু বলতে পারি আমরা, যারা, দ্যাট হু, কারা, এ স্যাভেজ রেস, এদের কথা বলা হচ্ছে। যারা হোড, হোড একটি ভার্ব, এর অর্থ হচ্ছে জমানো, সঞ্চয় করা। যারা জমায়, সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ, ঘুমোয়, অ্যান্ড ফিড, এবং খাওয়া দাওয়া করে। যাদের কাজ হচ্ছে এমন একটি জাতির উদ্দেশ্যে আমি আইন প্রণয়ন করতে চলেছি, বা এমন একটি জাতির আনসিভিলাইজড রেসের আমি রাজা, যাদের কাজই হচ্ছে শুধু জমানো, খাওয়া এবং ঘুমানো। অর্থাৎ দে আর সেলফ সেন্টার, তারা আত্মকেন্দ্রিক, তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। তারা নো নট মি, তারা আমাকে চিনতে পারেনি, তারা আমাকে বুঝতে পারেনি। ইউলিসিসকে, ওয়াই ইউলিসিস ইজ সো ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো তাদেরকে ভাবায় না। সেই জন্য যে নো নট মি, তারা আমাকে চেনে না। তথাপি তবুও আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি অ্যাডভেঞ্চার থেকে নিজেকে বিরত রাখতে পারবো না, আমি রেস্ট নিতে পারবো না। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, লাইফ, জীবন পান করব, জীবনকে আমি পান করব। কতটা পর্যন্ত? টু দ্য লিজ, একদম তলানি পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। পুরো জীবনটাকে আমি এনজয় করতে চাই, পুরো জীবনটাকে আমি উপভোগ করতে চাই। এখানে টেনিসন দুটো জিনিস করেছে। একটা হচ্ছে এখানে একটি মেটাফোর ব্যবহার করা হয়েছে। মেটাফোরটা কিসের? এ গ্লাস ফুল অফ ওয়াইন অর লিকুইড, একটি গ্লাস যেটা ওয়াইন বা লিকুইডে পরিপূর্ণ। আমরা জানি কোনো লিকুইডে যদি কোনো পাত্রকে পূর্ণ করা হয়, তখন সেই পাত্রের নিচে কিছুটা অংশ একটু সলিড মেটেরিয়ালস এসে পড়ে থাকে, সেটাকে আমরা সেডিমেন্ট বলতে পারি। কেমন? সেডিমেন্টের বাংলা আমরা তলানি বলি। এবার মনে করো একজন যে এই পানীয়টা খুব প্রিয়, সে এই পানীয়টা যখন মানে তার প্রিয়ত্ব দেখাবে, তখন কি করবে? সে পুরোটা চেটে পুটে খাবে, একদম শেষ পর্যন্ত খাবে, তলানি পর্যন্ত খাবে। এটা ইউলিসিসের কবিতাতে ইউলিসিসকে তুলনা করা হচ্ছে, যে ইউলিসিস এই জীবনটাকে, এটা যদি একটা জীবন মনে করি, গ্লাসটাকে মানে পানীয় ভর্তি গ্লাসটাকে যদি আমি একটা জীবন মনে করি, ইউলিসিস পুরো জীবনটাকে একদম চেটে পুটে উপভোগ করতে চাই। এই তুলনাটা এখানে করা হলো। অর্থাৎ হেয়ার টেনিসন হ্যাজ ইউজড এ মেটাফর, মেটাফর ব্যবহার করেছে। আর কি করেছে? টেনিসন এখানে ওয়াটার ইমেজারি প্রয়োগ করেছেন। ওয়াটার ইমেজারি, এই ওয়াটার ইমেজারি আমরা এই কবিতায় অনেকবার ঘুরে ফিরে পাবো। আমি এখানে একটু টাচ করে রাখলাম। বেশ, এরপরে কি? অল টাইমস, সমস্ত সময়। আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। এই যে আমি একটু আগে বলছিলাম টেনিসন জীবনটাকে উপভোগ করতে চাই, সেই কথাটাই আবার বললো, আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। কিরকম উপভোগ করেছি? গ্রেটলি, দারুণভাবে উপভোগ করেছি। অ্যান্ড হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি সমস্যাতেও পড়েছি ভীষণভাবে। এই গ্রেটলির মানে ভীষণভাবে, এই গ্রেটলিটার মানে দারুণভাবে। এনজয় করেছে খুব দারুণভাবে, এবং সাফারও করেছে ইউলিসিস ভীষণভাবে, দুটোই করেছে। বোথ, দুটোই কাদের সাথে করেছে? উইথ দোজ, তাদের সাথে, দ্যাট, সেই দ্যাটের অর্থ আবার এখানে আমরা হু মনে করতে পারি, যারা লাভড মি, যারা আমাকে ভালোবেসে এসেছে। আমরা জানি কারা ভালোবেসেছে ইউলিসিসকে, ইউলিসিসের যোদ্ধারা, কারণ 20 বছর ইউলিসিস তাদের সাথে ছিল। তাদের মেরিনার্স, ইউলিসিসের মেরিনার্স, ইউলিসিসের যারা কমরেডস, পিয়ার্স, তারা ইউলিসিসকে ভালোবেসেছে, তাদের সাথে ইউলিসিস সাফার করেছে, এনজয় করেছে, দুটোই করেছে। এছাড়াও অ্যালোন, যখন একা ইউলিসিস হয়ে গেছে, তখনও কিন্তু এই যুদ্ধটাকে বা এই পরিস্থিতিগুলোকে ইউলিসিস সমানভাবে এনজয় করেছে। অ্যালোন কেন বলা হচ্ছে এটা মনে রাখবে, ইউলিসিস যখন যুদ্ধ করে মানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেটা ট্রয়ের যুদ্ধ আমরা জানি বিখ্যাত লেজেন্ড একটি। সেখানে ইউলিসিস যখন যুদ্ধ করে মানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ইউলিসিসের অনেক কমরেডস এই যুদ্ধে মারা গেছিল, তিনি সঙ্গী হারা হয়েছিলেন, এবং ইউলিসিস সঙ্গী হারা হয়েছিল। এবং যখন তারপরে 10 বছর ধরে সমুদ্র যাত্রা করে বাড়ির উদ্দেশ্যে যখন আসছিল, তখন সমুদ্রে অনেকবার শিপ রেক্ট হয়েছে, সমুদ্রে তার সঙ্গী সাথীরা অনেকে ড্রাউন্ড হয়ে গেছে, মারা গেছে। এই সেন্স থেকে ইউলিসিস কিন্তু একাকী নিজেকে মনে করেছে। তখনও ইউলিসিস বলছে যে আমি এনজয় করেছি, আমি সাফার করেছি। সেই সাফারটা করার মধ্যে, সেই সমস্যায় পড়ার মধ্যেও যেন একটি অ্যাডভেঞ্চার ছিল, যেটা এখন কিন্তু মিসিং। এখন তাকে একজন আইডল কিং হিসেবে থাকতে হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে চলো কি বলছে? অন শোর, সমুদ্র তটেও আমি যুদ্ধ করেছি, আমি সমুদ্রেও যুদ্ধ করেছি, সমুদ্র তটেও যুদ্ধ করেছি। এই শোর থেকে তোমরা এটুকু মনে রাখতে পারো বা এটুকু বুঝে নিতে পারো, যে ইউলিসিসের যখন জাহাজটা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন জাহাজ কি হয়েছিল? শিপ রেক্ট হয়েছিল, অর্থাৎ জাহাজটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেক মেরিনার্স মানে ডুবে যায়। ইউলিসিসও কিন্তু সেই সময় বলা হয় নাকি যে সমুদ্র সাঁতরে সেই সুইম অ্যাশোর, অর্থাৎ সমুদ্র তটে এসে উঠেছিল, সেটার কথাও এখানে বলা হয়ে থাকতে পারে। অ্যান্ড হোয়েন, এবং যখন, থ্রু স্কাডিং ড্রিফটস, এই জায়গাটা একটু বুঝতে হবে। থ্রু স্কাডিং ড্রিফটস, থ্রু মধ্যে দিয়ে, কার মধ্যে দিয়ে? স্কাডিং ড্রিফটস। অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস, এখান থেকে লাইনটা শুরু হলো, অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেনি হেডস ভেক্সড দ্য ডিম সি। মানে কি? স্কাডিং, স্কাডিং শব্দটা মানে হচ্ছে যে একটি সরল রেখায়, স্ট্রেট লাইনে, যখন যখন উইন্ড কোনো বস্তুকে, আমরা ধরলাম এটা খন্ড 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 মেঘ, তাকে উইন্ড যখন সেই স্পিডে, ফাস্ট উইন্ডের থেকে বেশি স্পিডে এগিয়ে নিয়ে যাবে, বয়ে নিয়ে যাবে, তখন আমরা স্কাডিং ব্যবহার করি। তাহলে এখানে থ্রু স্কাডিং ড্রিফটস অর্থাৎ বলতে চাইছি, যখন মেঘগুলো বাতাসের থেকে বেশি গতিতে বয়ে যাচ্ছিল, দ্য রেনি হেডস, রেনি হেডস কি?
হেডস সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। হেডস মিথোলজিক্যাল একটি ফিগার। হেডস অ্যাটলাসের মেয়ে, ডটার অফ অ্যাটলাস, মনে থাকবে। এবং হেডস হচ্ছে সিস্টার, কার সিস্টার? হিয়াসের সিস্টার, HYAS, হিয়াসের সিস্টার হচ্ছে হেডস, মনে থাকবে। অ্যাটলাসের ডটার হেডস এবং হিয়াসের সিস্টার হেডস। তাহলে হিয়াস হেডসের ব্রাদার, এই অংশটুকু মনে রাখলেই হবে, আর বেশি মানে মনে রাখা দরকার নেই। তাহলে হিয়াস, এটা মিথোলজিক্যাল যে স্টোরি, সেখানে বলা হয় যখন হিয়াস মারা গেছিল তখন এই যে হেডস, এই হেডস উইপ করেছিল, অর্থাৎ কেঁদেছিল, এবং হেডসের যে উইপ সেটাই টিয়ার ড্রপস হয়ে বৃষ্টি আকারে পৃথিবীতে ঝরেছিল। এই হচ্ছে কনসেপ্ট। হেডস অ্যাটলাসের মেয়ে এবং হিয়াসের সিস্টার। হিয়াস যখন মারা গেছিল তখন হেডস উইপ করেছিল, অর্থাৎ কান্নাকাটি করেছিল, এবং তার কান্নাটাই নাকি পৃথিবীতে রেন ড্রপস হয়ে ঝরেছিল। এখান থেকেই বলা হয় হেডসকে আকাশে যখন দেখা যায়, হেডসকে আকাশে দেখা যায়, অর্থাৎ হেডস একটি কনস্টেলেশন অফ স্টার, অর্থাৎ তারাগুচ্ছ, নক্ষত্রগুচ্ছ যখন আকাশে দেখা যায়, তারা ইনভাইটস রেন, তারা বৃষ্টিকে ইনভাইট করে, মনে থাকবে, ইনভাইটস রেন, তারা বৃষ্টিকে ইনভাইট করে। এবং সেই জন্য হেডসের আরেকটি নাম কি? হেডসের আরেকটি নাম হলো রেনার্স, যারা বৃষ্টিকে বয়ে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে। সেই জন্য বলা হলো রেনি হেডস, অর্থাৎ লাইনটার মানে কি? অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিপস, যখন মেঘেরা বাতাসের থেকে বেশি গতিতে বয়ে যাচ্ছিল, তখন রেনি হেডস, এই আকাশে মানে আকাশে জাজল্যমান রেনি হেডস ভেক্সড দ্য ডিম সি। ভেক্সড অর্থাৎ ইরিটেট করা, বিরক্ত করা, অ্যাজিটেট করা, বিরক্ত করে তুলেছিল কাকে? দ্য ডিম সি, সেই অলস শান্ত সমুদ্রকে। এই সময়েও আমি এনজয় করেছি, এবং এত কিছু করার পরে আমি কি পেয়েছি? আই অ্যাম বিকেম এ নেম, আমি নামে পরিণত হয়েছি, অর্থাৎ আই হ্যাভ বিকাম ফেমাস, আমি এত কিছু করে বিখ্যাত হয়েছি, আমি এত কিছু করে নিজের নাম প্রতিষ্ঠা করেছি। আই হ্যাভ বিকাম ইউলিসিস। ঠিক আছে, এবার পরের পার্টে যাব। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, আমি সবসময় ঘুরে বেরিয়েছি, আমি সবসময় ভ্রমণ করেছি। রোম মানে হচ্ছে ট্রাভেল করা। কি নিয়ে ঘুরেছি? উইথ এ হাংরি হার্ট, এমন একটি হৃদয় নিয়ে, এমন একটি মন নিয়ে ঘুরেছি যেটা অলওয়েজ হাংরি, সবসময় ক্ষুধার্ত থাকে। কিসের ক্ষুধা? টু গ্যাদার নলেজ, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, জ্ঞান, এগুলোকে মানে গ্রাস করার, এগুলোকে আস্বাদন করার যে ক্ষুধা, সেটা নিয়ে আমি সমস্ত সময় সর্বত্র ঘুরে বেরিয়েছি। মাছ হ্যাভ আই সিন, আমি অনেক কিছু দেখেছি। অ্যান্ড নোন, জেনেওছি। এখানে লক্ষ্য করার মতো বিষয় আছে। মাছ হ্যাভ আই সিন, অর্থাৎ আমরা গ্রামাটিক্যাল অর্ডার কি জানি? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে। মাছ আই হ্যাভ সিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে লিখেছে কি? টেনিশন, মাছ হ্যাভ আই সিন, অর্থাৎ ভার্বটা গেছে সাবজেক্টের আগে। এবং আমরা জানি সাবজেক্টের আগে ভার্ব কখন যায়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও ভার্বটা সাবজেক্টের আগে আছে। এই যে গ্রামাটিক্যাল অর্ডারটা চেঞ্জ হলো, অর্থাৎ ভার্বটা সাবজেক্টের পরে বসার কথা, সেটা সাবজেক্ট আগে গেছে। এই গ্রামাটিক্যাল যে চেঞ্জ, এইটাকে বলা হয় হাইপার বেটান, একটি ফিগার অফ স্পিচ যখন রিভার্স ঘটে তার গ্রামাটিক্যাল অর্ডারের। বেশ, কি কি দেখেছেন ইউলিসিস? সিটিজ অফ মেন, শহরে মানুষে পরিপূর্ণ শহর দেখেছে। এখানে এখানে তোমাদের মনে করতে হবে, আমি একটু আগে বলেছি স্যাভেজ রেসের কথা। পিপল অফ ইথাকাকে ইউলিসিস বর্ণনা করেছে স্যাভেজ রেস হিসেবে, জাতি হিসেবে। কিন্তু ইউলিসিস যখন ভ্রমণ করতে গেছে, বিভিন্ন জায়গার সংস্পর্শে ইউলিসিস যখন এসছে, সেই জায়গার মানুষদেরকে বলা হলো সিটিজ অফ মেন। এটার দুটো অর্থ হতে পারে। একটি হচ্ছে সেই সমস্ত সিটি ইউলিসিস ভ্রমণ করেছে যেগুলো পপুলাস, জনঘনত্বপূর্ণ, জনবসতিপূর্ণ, মানুষে পরিপূর্ণ, এবং সেই সমস্ত শহরে মেন থাকে, অর্থাৎ এমন মানুষ বাস করে যারা ইউলিসিসকে বুঝতে পারবে, যারা ইউলিসিসের গুরুত্ব বোঝার ক্ষমতা রাখে। এই জন্য এখানে কিন্তু মেন ব্যবহার করা হয়েছে, এখানে রেস ব্যবহার করা হলো না। পার্থক্যটা বোঝাতে পারছি? আচ্ছা, এরপরে কি? অ্যান্ড ম্যানার্স, আমি শিখেছি আদব কায়দা, আমি শিখেছি কালচার, রাইটস, রিচুয়ালস, এগুলো সব শিখেছি। ক্লাইমেটস, জলবায়ু শিখেছি, জলবায়ু দেখেছি, গ্যাদার করেছি নলেজ জলবায়ু সম্বন্ধে। কাউন্সিলস কাদেরকে বলা হয়? রাজার, ওই এলাকা, যে এলাকায় ইউলিসিস ঘুরতে গেছে, সেই এলাকায় যে সমস্ত রাজা বা সেখানকার যারা শাসক, রুলার, তাদের যারা অ্যাডভাইজার্স, তাদের সাথে সংস্পর্শ এসেছি আমি। গভর্নমেন্ট, সেখানকার সরকার দেখেছি, সেখানকার রুলার, শাসক সম্বন্ধে জেনেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমাকে কিন্তু তারা সবাই একান্ত আপন হিসেবে গ্রহণ করেছে, তারা আমাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গ্রহণ করেছে, সম্মান দিয়েছে। দে হেল্ড ইউলিসিস অ্যাজ এ হিরো, তারা ইউলিসিসকে হিরো হিসেবে সম্মান জানিয়েছে। কিন্তু ইথাকার মানুষ, দে নো নট মি, তারা আমাকে জানে না। এই নো নট মিটা আগের স্ট্যান্ডাতে আগের অংশে আমরা পেয়েছি। ইউলিসিস সেখানে কি বলেছে? দে নো নট মি, তারা আমাকে জানে না, চিনতে পারেনি। কিন্তু বাইরের যে প্লেসগুলোতে ইউলিসিস ভ্রমণ করেছে, সেখানে দে অনার্ড, তারা আমাকে অনার করেছে, সম্মান দিয়েছে। এরপরে আবার অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, ড্রাঙ্ক পান করেছি, ডিলাইট মানে এক্সাইটমেন্ট, সেই উত্তেজনাটা, সেই থ্রিলিং
জয়েসগুলো আমি পান করেছি। কিসের? ব্যাটেলের, যুদ্ধের যে থ্রিলিং যে অ্যাটমসফিয়ার, সেগুলো তো আমি পান করেছি উইথ মাই পিয়ার্স, আমার সঙ্গী সাথীদের সাথে। পিয়ার্স মানে সঙ্গী সাথী। এখানে দেখো আবার সেই ওয়াটার ইমেজারি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স, কোথায় কোথায় আমি এগুলোকে এনজয় করেছি? ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, যেখানে ট্রয়ের যুদ্ধ হয়েছিল, যে সমতল ভূমি। রিঙ্গিং কেন? কারণ উইপন্স ইউজ হয়েছে, উইপন্স এর যে আওয়াজ, সেটাকে রিঙ্গিং বলা হচ্ছে, আওয়াজে মুখরিত হয়ে উঠেছে। কোথাকার? অফ উইন্ডি ট্রয়, ট্রয়। এবং সেখানে একটু আগে আমরা পেলাম যে স্কাডিং ড্রিফটস, বাতাসের থেকে বেশি গতিতে মেঘকে বয়ে নিয়ে যায়, তখন সেই জায়গাটাকে উইন্ডি বলতে পারি আমরা। এবং হোমার এই যে উইন্ডি, এই উইন্ডিটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু অনেকবার ব্যবহার করেছে। এবার ফিলোসফিক্যাল ওয়েতে ইউলিসিস বলছে, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যা কিছু সংস্পর্শে এসেছি সেটারই একটা অংশ হয়ে উঠেছি। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। এত কিছু তো করলাম, তারপরে কি ইউলিসিস স্যাটিসফাইড? না। এই যে ইউলিসিস বলেছিল হাংরি হার্ট, তার হৃদয় ক্ষুধার্ত থাকে। ইয়েট, তবুও, ইয়েট শব্দটা যেন এই যে হাংরি হার্টেরই রিফ্লেকশন। অল এক্সপিরিয়েন্স, যত এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করলাম, সেটা কি? সেটা সামান্য একটা আর্চ। ইজ অ্যান আর্চ। আর্চ অর্থাৎ এই যে সেমি রাউন্ড একটি অংশকে আর্চ বলা হয়, বা আমাদের অনেকের বাড়িতে আমরা দেখতে পাই আর্চ। এই আর্চের মতন, অর্থাৎ আমি আর্চের বাইরে দাঁড়িয়ে আছি, এতক্ষণ যা যা আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, সেই এক্সপিরিয়েন্সটাকে দেখে মনে হচ্ছে এটা একটা আর্চের মতো, যেটার মধ্যে প্রবেশ করলে আমি আরো বৃহত্তর জগৎ পাবো, যেটা এখনো আমার আনটাচড অবস্থায় আছে, আমি টাচ করিনি তাকে। কি বলছে দেখো, অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে গ্লিমস, গ্লিমস মানে জল জল করা, চকচক করা সাইন্স। কি সাইন করছে? দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই ট্রাভেল না করা জগৎটা থেকে গেছে। আমি একটি আর্চের সামনে দাঁড়িয়ে আছি, এবং এই আর্চটা আমার এতদিন যে আমি নলেজ গ্যাদার করেছি, যে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেইটা একটা আর্চের মতো দেখে মনে হচ্ছে। যে আর্চের সামনে আমাকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি একটা বৃহৎ জগৎ আমার কিন্তু আনটাচড অবস্থায় থেকে গেছে। এবং আর কি হচ্ছে, এরপরের শব্দগুলো বা লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখার চেষ্টা করবে। হুজ মার্জিন ফেডস, মার্জিন মানে বর্ডার। এবার তুমি মনে করো এটি একটি দিগন্ত রেখা, তাহলে আমরা যখন দিগন্ত রেখা সমুদ্রের তটে দাঁড়িয়ে থাকি, তখন দিগন্ত রেখাটাকে কি ধূসর দেখায়? ধূসর দেখায় আমাদের কাছ থেকে, অনেকটা সময় হেজি আসে, ভেগ হয়ে যায়। এই কথাটা বলতে চাই যে হুজ মার্জিন ফেডস, আমি যখন আর্চের বাইরে দাঁড়িয়ে আর্চের ভেতরে যে আনট্রাভেলড ওয়ার্ল্ডটা আছে সেটাকে দেখছি, সেটা কিন্তু আমার কাছে অস্পষ্ট হয়ে ধরা দিচ্ছে, এবং যার মার্জিনটা ক্রমশই ফিকে হয়ে আসছে। ফর এভার, ফর এভার অ্যান্ড ফর এভার, মানে মানে সমস্ত সময় কন্টিনিউয়াসলি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ফিকে হচ্ছে। হোয়েন আই মুভ, আমি যতই এগিয়ে যাচ্ছি, আমি যতই এগিয়ে যাচ্ছি, মার্জিনটা ততই ফিকে হতে হতে পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা বিশাল ব্যাপ্তি ধরানোর চেষ্টা করা হয়েছে, যে ব্যাপ্তিটা ইউলিসিস বোঝাতে চাইছে যে সে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছে সেইটা সামান্যতম এক্সপিরিয়েন্স। অর্থাৎ তার মনটা কিন্তু এখনো স্যাটিসফাইড নয়। হি ইজ নট স্যাটিসফাইড উইথ অল হি অ্যাচিভড। সে যা যা অ্যাচিভ করেছে সেগুলো নিয়ে সে কিন্তু সন্তুষ্ট মোটেই নয়, বরং সে দেখছে সামান্যতম স্যাটিসফ্যাকশন তার এসছে, এবং বেশিরভাগ অংশটাই আনট্রাভেলড অবস্থায় থেকে গেছে। এই অবস্থায় হাউ ডাল, কি বোকামি হবে ইট ইজ টু পজ, থেমে যাওয়া। আরে আমি ইউলিসিস, আমি এত যুদ্ধ করে এসেছি, আমার এত নলেজ এবং এক্সপিরিয়েন্সের প্রতি এত আমার খিদে, এত আমি হাংরি, এই অবস্থায় হাউ ডাল ইট ইজ টু পজ, কি বোকামি হবে না থেমে যাওয়াটা, টু মেক অ্যান এন্ড, সমস্ত কিছুকে শেষ করে দেওয়াটা। এই লাইনটাই রিফ্লেক্ট করছে একদম কবিতার প্রথম লাইনে, যেখানে বলেছিল অ্যান আইডল কিং, একজন অলস রাজা। অর্থাৎ ইউলিসিস যে যোদ্ধা, যার এইগুলো কাজ করার কথা, সে এখন বাড়ি ফিরে এসে স্যাভেজ রেসের রাজা হয়ে থাকতে মোটেই চায় না। চলো পরের অংশে। টু রাস্ট আনবার্নিশড, রাস্ট মানে মরচে, লোহার জিনিসে মরচে ধরে যায় আমরা জানি। টু রাস্ট আনবার্নিশড, আনবার্নিশড মানে কি? যেটা আর চকচকে নয়। আনবার্নিশড মানে যেটা আর চকচকে নয়, যেটা বার্নিশ করা নেই, আর পলিশ করা নেই। নট টু শাইন ইন ইউজ, টু রাস্ট আনবার্নিশড, কোনো কিছুতে জং ধরে গেলে সেটা যেমন তার মানে পলিশ ব্যাপারটাকে হারিয়ে ফেলে, সেটা আর কোনো কাজের থাকে না, সেই রকম অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যেন তাদের কাছে অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, অর্থাৎ নিঃশ্বাস নেওয়াটাই যেন বেঁচে থাকা। আমরা বেঁচে আছি, শুধু নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, এটুকুই যথেষ্ট, এটুকুই মানে এনাফ। এই কথাটা সেই স্যাভেজ রেসের উদ্দেশ্যে বলা হলো, যে স্যাভেজ রেসের কাছে হোড, স্লিপ আর ফিড, এটার বাইরে আর কোনো জগৎ নেই, তাদের কাছে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে একমাত্র কাজ। এরপর বলছে কি, লাইফ পাইলড অন লাইফ, পাইল মানে স্তূপ, কিসের স্তূপ? লাইফের, জীবন, জীবনের পর জীবন, একটার ওপর আরেকটা, লাইফ পাইলড অন লাইফ, এটাও যদি আমি পাই, ওয়ার অল টু লিটিল, এটাও একদমই সামান্য। আমি যদি একের বেশিও জীবন পাই, একের বেশি, একের অধিক জীবন পাই, সেটাও ওয়ার টু লিটল, খুবই সামান্য হবে। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং তার মধ্যে আমি মাত্র একটি লাইফ পেয়েছি। অর্থাৎ এখানে বলতে চাইছে লাইফ পাইলড অন লাইফ, জীবনের সমাহার যদি আমার কাছে থাকতো, একের বেশি যদি আমি জীবন পেতাম, তাহলেও
হোয়াট অল টু লিটল, সেটাও কিন্তু খুব সামান্যই হতো, এবং তার মধ্যে থেকেও অফ ওয়ান টু মি, আমি শুধুমাত্র একটি পেয়েছি, যার মধ্যে আমি অনেকটা সময় অতিক্রান্ত করে ফেলেছি, এবং তার লিটল রিমেন্স, কিছুটা আর অবশিষ্ট আছে। মানে একের বেশি জীবন যদি আমাকে দেওয়া হতো, সেটাও আমার কাছে টু লিটল, খুবই সামান্য মনে হতো। বাট কিন্তু এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, এভরি আওয়ার মানে এখানে ঘন্টা মনে করলে হবে না, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত ইজ সেভড, বাঁচাতে হবে ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই চির শান্তি, চির নীরবতা থেকে। কি মানেটা কি হলো লাইনের? ইটার্নাল সাইলেন্স মানে কি? যে সাইলেন্স ইটার্নাল, ইটার্নাল অর্থাৎ পার্মানেন্ট, এভারলাস্টিং। সেটা কি? ইটার্নাল সাইলেন্স বলা হয় ডেথকে। মৃত্যু হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ চিরস্থায়ী স্তব্ধতা, এখান থেকে আর জেগে ওঠা যাবে না। সেই ইটার্নাল সাইলেন্স থেকে আমার প্রতিটা মুহূর্তকে, প্রতিটা ক্ষণকে, প্রতিটা সময়কে বাঁচিয়ে রাখতে হবে। এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। বেশ, সামথিং মোর, সামথিং মোর, এটার মানে কি? দেখো এখানে কমা আছে, তারপরে কমা আছে। সামথিং মোর এই শব্দটুকুর মানে আলাদাভাবে পড়লে কিন্তু বোঝা যাবে না। সামথিং মোর এটার মানেটা পাবো আমি আগের সেন্টেন্সে, এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর। মানে এই যে প্রতিটা মুহূর্ত, আমি যতটুকু আমার রিমেন্স, যতটুকু আমার আর পড়ে আছে, তার মধ্যে প্রতিটা মুহূর্তকে আমাকে সেই চিরস্থায়ী স্তব্ধতা, ইটার্নাল সাইলেন্স থেকে, ডেথ থেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এই যে বাঁচিয়ে রাখাটা, এটা শুধু সময়কে বাঁচানো নয়, সময়কে সেভিং করা নয়, এর থেকে অনেক কিছু বেশি। আমি শুধু ইটার্নাল সাইলেন্স থেকে, প্রতিটা মুহূর্তকে বাঁচাচ্ছি মানে আমি যদি শুধু সময়কে বাঁচাচ্ছি, সময়কে সেভ করছি, সেটা কিন্তু নয়, এর থেকে অনেক বেশি, হুইচ ইজ সামথিং মোর। কি সেটা? এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, এ ব্রিঙ্গার মানে ওয়ান হু ব্রিংস, যে নিয়ে আসে। কি নিয়ে আসে? এই যে প্রতিটা মুহূর্ত যেটা আমি সঞ্চয় করে রাখলাম, সেভ করে রাখলাম সেই ইটার্নাল সাইলেন্স থেকে, সেইটা আমাকে প্রফিটেবল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে পার করতে হবে। আমাকে এমন কিছু অ্যাক্টিভিটি করতে হবে যেটা আমাকে নলেজ এবং এক্সপিরিয়েন্স এই দুটোকে গ্যাদার করে নিয়ে আসে। এবং সেটা কে নিয়ে আসবে? আমার অ্যাক্টিভিটি নিয়ে আসবে, আমার আইডলনেস নিয়ে আসবে না, আমার অলসতা নিয়ে আসবে না। আমি প্রতি মুহূর্তে যদি অ্যাক্টিভ থাকি, অ্যাডভেঞ্চারাস থাকি, তখন আমার এই সাইলেন্স থেকে বাঁচিয়ে এই নতুন জিনিসগুলোকে, এক্সপিরিয়েন্স গ্যাদার, এগুলোকে নিয়ে আসবে। ব্রিঙ্গার অফ নিউ থিংস, ঠিক আছে? অ্যান্ড ভাইল ইট ওয়ার, ভাইল, ভাইল মানে হচ্ছে অবজ্ঞা সূচক, এটাকে খুবই নিচু করে দেখা, এটা খুবই নিচ একটা কাজ হবে। ভাইল ইট ওয়ার ফর সাম 3 সানস, 3 বছর, অর্থাৎ 3 ইয়ার্স, 3 বছরের জন্য, টু স্টোর, জমিয়ে রাখা, অ্যান্ড হোড, মজুত করে রাখা। স্টোর আর হোড। আচ্ছা, প্রথমে আমরা যখন এই কবিতাটা শুরু করেছিলাম, তখন আমরা একটা হোড পেয়েছিলাম, যেটা স্যাভেজ রেস করতো। স্যাভেজ রেস কি করতো? হোড করতো, জমিয়ে রাখতো। এখানে ইউলিসিস নিজের ক্ষেত্রে ব্যবহার করছে যে এটা খুবই নিচু কাজ হবে, খুবই অবজ্ঞাসূচক একটা নিজের প্রতি কাজ হবে, নিজের প্রতি অবজ্ঞা দেখানো হবে। যে 3 বছরের জন্য, ফর সাম 3 ইয়ার্স, এই 3 ইয়ার্স এর মাধ্যমে ইউলিসিস যেন ইজ প্রেডিক্টিং হিজ লাইফস এন্ড, ঠিক আছে? এরপরে অ্যান্ড দিস গ্রে স্পিরিট, গ্রে, গ্রে অর্থাৎ ধূসর। আমরা ইংলিশে গ্রে শব্দটা রিপ্রেজেন্ট করে এজ এবং এজেড। গ্রে হেয়ার, গ্রে হেয়ার মানে এক্সপিরিয়েন্স পার্সন আমরা বলি, এখানে এজেড। যেহেতু ইউলিসিস 20 বছর পরে ফিরে এসেছে এবং তার স্ত্রীকে এজেড বলতে শুনেছি, সেই জন্য ইউলিসিসকেও এজেড হিসেবে আমাদের ধরতেই হবে। এবং এজটা শুধুমাত্র যে বায়োলজিক্যাল এজ সেটা নয়, ইউলিসিস ইজ মাচ মোর এজেড ইন হিজ এক্সপিরিয়েন্স। ইউলিসিস তার অভিজ্ঞতাতে অনেক বেশি বৃদ্ধ হয়ে উঠেছেন, অর্থাৎ দক্ষ হয়ে উঠেছেন। এইরকম ইউলিসিস অ্যান্ড দিস গ্রেট স্পিরিট, স্পিরিট, তাকে স্পিরিট বলছে, নিজেকে স্পিরিট বলছে। হি হ্যাজ বিকাম এ স্পিরিট ফ্রম এ ম্যান, কমন ম্যান থেকে তিনি একজন স্পিরিট হয়েছেন। অর্থাৎ আমরা যেটা রিফ্লেকশন ইউলিসিসের আগে পেয়েছি, আই হ্যাভ বিকাম এ নেম, আমি নামে পরিণত হয়েছি। তো সেই ইউলিসিস, ইয়ার্নিং ইন ডিজায়ার, এর মানে কি? ইয়ার্নিং শব্দটার মানে হচ্ছে চাওয়া। কিরকম চাওয়া? আকুল হয়ে চাওয়া। ইন ডিজায়ার, আকুলতার সাথে ইউলিসিস চাইছে, ডিজায়ার করছে, আকাঙ্ক্ষা করছে। ইউলিসিস ডিজায়ার করছে, কি ডিজায়ার করছে? টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। এখানে একটি কম্পারিজন টেনিসন আমাদের সময় তুলে ধরেছে, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, অর্থাৎ নলেজকে তুলনা করা হয়েছে সিঙ্কিং স্টারের সাথে। সিঙ্কিং স্টার অর্থাৎ আমরা শান ধরতে পারি, যদি সমুদ্রের ধারে কেউ দাঁড়িয়ে থাকে, তখন সূর্যটা একটা টাইমের পর এই সমুদ্রের যে হরাইজন, দিগন্ত রেখা, সেখানে দেখতে পাই কি আমরা, যে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, সেটস করছে। এইটা আমাদের চোখের সামনে যেটা ঘটছে, এটা তো অ্যাকচুয়াল নয়। কোনো একটা প্রান্তে হয়তো সূর্য আবার উঠছে সেই সময়। তাহলে এটা যেখানে আমি দাঁড়িয়ে দেখছি, তার রেসপেক্টে ইট ইজ এ সিঙ্কিং স্টার, ডুবন্ত। কিন্তু কোন একটা ওয়ার্ল্ডে সেটা হয়তো তখন সূর্যোদয় হচ্ছে। এখানে একজন নাবিক যেমন একটি আকাশের তারাকে ফিক্সড রেখে তার পথকে অনুসরণ করে জাহাজটাকে নিয়ে যায়, অর্থাৎ ফলো করে স্টারকে, তার জাহাজটাকে ট্র্যাকে রাখার জন্য। এইরকম ইউলিসিসও নলেজের পেছনে ছুটতে চাইছে, অর্থাৎ আরো নলেজকে গেইন করতে চাইছে। যতটা তার নলেজ আছে এখন, যতটা সে গেইন করেছে নলেজ ইউলিসিস, সেটা তার কাছে মানে সেটা তাকে স্যাটিসফাই করতে পারছে না, কন্টেন্ট করতে পারছে না তাকে। একজন সেলার যেমন
সমুদ্রে যখন যাত্রা করে তখন একটা স্টারের যে কোর্স অফ মানে কোর্স অফ স্টার যেটা হয় সেটাকে ফলো করে, এবং স্টারটা যখন ডুবে যায় তখন সে চায় এই ওয়ার্ল্ডের পেছনেও, এই ওয়ার্ল্ডের বিয়ন্ডে যে স্টারটা, ওই স্টারটা আবার যখন উঠলো তখন তাকে ফলো করতে। ইউলিসিসও চাইছে যে নলেজকে সেইভাবে ফলো করে যেতে। ইউলিসিস সেইখানে যেতে চাই যে নলেজটা, আমার জীবনটা শেষ হয়ে গেলেও নলেজ তো শেষ নয়, নলেজ তো আনলিমিটেড, যে বিয়ন্ড দিস ওয়ার্ল্ড, সেটা এই ওয়ার্ল্ডের পরে হলেও না, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তার বাইরেও যদি কিছু থাকে সেখানে গিয়েও আমি নলেজকে ফলো করতে চাই, আমি নলেজকে গেইন করতে চাই, এক্সপিরিয়েন্সকে গেইন করতে চাই। দেখো আরেকটা বিষয় আমি তখন বলা হয়ে ওঠেনি, আমি ভুলে গেছিলাম। এখানে যে লাইনটা ব্যবহার করেছিল না, টেনিসন, টু রাস্ট আনবার্নেস্ট, আমাদের মধ্যে যে ইগারনেসটা এখনো আছে সেটাকে কাজে লাগানো উচিত, আমাদেরকে ফুল অ্যাক্টিভিটির মধ্যে থাকা উচিত। এটা ইউলিসিস তার মেরিনারদেরকে বলছিল। এই সেম একই রকমই রিফ্লেকশন আমরা আরো একটি কবিতায় পাবো। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় জানো, একজন বিশেষ কবি, তার একটি কবিতা আছে তফাৎ। সেই কবিতারই আমি পুরোটা বলছি না, তার মধ্যে একটা পংক্তিতে দেখো সেম রিফ্লেকশন তুমি পাবে। অলিন্দ এক রং পাল্টায় বাহিরে আর অন্দরে, অর্থাৎ অলিন্দটা এক, তারা শুধু রংটা বদলে বদলে যায় ভেতরে আর বাইরে। ক্ষমতা সেই লোহার চাকু, ক্ষমতা যে পাওয়ার সেটা হচ্ছে লোহার চাকুর মতন, না চমকালেই জং ধরে, যেটাকে যদি আমি পলিশ না করি তার মধ্যে জং এসে পড়বে। অলিন্দ এক রং পাল্টায় বাহিরে আর অন্দরে, ক্ষমতা সেই লোহার চাকু, না চমকালেই জং ধরে। দিস ইজ মাই সন, এই হচ্ছে আমার পুত্র, আমার সন্তান। দিস ইজ মাই সন, লক্ষ্য করো এই মাই শব্দটা, মাইন ওন, আমার নিজের। টেলিম্যাকাস, টেলিম্যাকাস ইউলিসিসের সন। ইউলিসিস যখন যুদ্ধ অংশগ্রহণ করার জন্য গেছিল তখন টেলিম্যাকাস খুবই অল্প বয়স্ক একজন নিউবর্ন বেবি ছিল। এখন ইউলিসিস টেলিম্যাকাসকে অনেক বড় অবস্থায় দেখছে, এবং ইউলিসিস নিজে ফিলোসফিক্যাল থট থেকে বেরিয়ে এসে তার সামনে টেলিম্যাকাসকে দেখে বলছে দিস ইজ মাই সন, এই হলো আমার পুত্র, মাই সন। এই মাই, মাইন, এগুলো সবই কিন্তু পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, পজেসিভ মানে যে পসেশনকে দেখায়, অধিকারকে দেখায়। মাই, মাইন এগুলো ফার্স্ট পার্সনে পজিটিভ প্রোনাউন, অর্থাৎ অধিকার সূচক প্রোনাউন। বলার দরকার এটা ছিল না মাই ওন, এই শব্দটা না বললেও হতো, দিস ইজ মাই সান টেলিম্যাকাস বললে লাইনের মানে একই থাকতো, কিন্তু টেনিসন এখানে মাইন ওন শব্দটা ব্যবহার করেছে। টেলিম্যাকাসের প্রতি ইউলিসিসের যে অধিকার সেইটাকে ব্যক্ত করছে। কতটা অধিকার, কিরকম ফাদার, কিরকম সান ফাদার রিলেশনশিপ সেইটা। টু হুম, যাকে আই লিভ, আমি দিয়ে যাচ্ছি দ্য স্কেপচার, যেটাকে ওয়ান্ড বলে। স্কেপচার, স্কেপচার, স্কেপচার মানে রাজদণ্ড। দ্য স্টিক হুইচ শোজ দ্য অথরিটি অফ এ কিং, রাজার যে অথরিটিটাকে প্রদর্শন করে সেটা হচ্ছে স্কেপচার। আর কি দিয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য আয়েল, আয়েল মানে হচ্ছে সেই ল্যান্ড যেটা কি থাকা, যেটাকে যেখানকার রাজা ইউলিসিস, সেই ইউলিসিস তার ছেলের হাতে সেই ল্যান্ড এবং স্কেপচার রাজদণ্ড, অর্থাৎ দ্য ফাংশন অফ কিং, যা যা হওয়া উচিত সেগুলো সব টেলিমাকাসকে দিয়ে যাচ্ছে। ওয়েল লাভড অফ মি, অর্থাৎ ইউলিসিস লাভস হিজ সন্স ভেরি মাচ, ইউলিসিস তার ছেলেকে খুব পছন্দ করে, ভালোবাসে। ওয়েল লাভড অফ মি, ডিসসার্নিং টু ফুলফিল, ডিসসার্ন মানে উপলব্ধি করা, উপলব্ধি করে, উপলব্ধি করতে পারছে কে, টেলিমাকাস, টেলিমাকাস উপলব্ধি করতে পারছে। ডিসসার্নিং টু ফুলফিল দিস লেবার, লেবার অর্থাৎ পরিশ্রম, এই কাজটা, যে কাজটা আমার করার কথা ছিল এখন কিং হিসাবে, সেইটা আমি টেলিমাকাসকে দিয়ে যাচ্ছি, এবং টেলিমাকাস ইজ এলিজিবল এনাফ টু ডু দ্যাট, টেলিমাকাস এগুলো করার জন্য যথেষ্ট উপযুক্ত, যোগ্য। কিভাবে করবে সেই দায়িত্বটা পালন, বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে বিচক্ষণতা, বিচক্ষণতা, ভিশন, ফরসাইট, এগুলো মানে হচ্ছে প্রুডেন্স, যার মধ্যে যথেষ্ট বিচক্ষণতা আছে, এবং সে কি ধীর স্থির, স্লো, স্লোলি তার বিচক্ষণতার মাধ্যমে টেলিমাকাস কি করবে, মেক মাইল্ড, তৈরি করবে, সিভিলাইজ করবে। মাইল্ড মানে হচ্ছে সিভিলাইজ করা, টু সিভিলাইজ কাদেরকে, রাগড পিপল, এই এই যে ইথাকার যারা জনগণ, অধিবাসী, যারা একটু আগেই ইউলিসিস বলেছে যাদেরকে স্যাভেজ রেস, তাদেরকে এখানে বলা হলো রাগড পিপল, অর্থাৎ সেই একই আনসিভিলাইজড রেস, তাদেরকে টেলিম্যাকাসের মধ্যে যথেষ্ট বিচক্ষণতা আছে দায়িত্ব নিয়ে তাদেরকে সিভিলাইজ করার, এই কথাটা এখানে বলছে, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগ পিপল। বেশ, অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, ধীরে ধীরে, ধীর স্থির ভাবে, সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে ইউজফুল, কার্যকরী এবং ভালোর পথে নিয়ে আসবে, তাদেরকে সিভিলাইজ করে তুলবে। সেটা কিভাবে করবে, স্লোলি, সফটলি, জেন্টলি, এই করার ক্ষমতাগুলো টেলিম্যাকাসের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। মোস্ট ব্লেমলেস ইজি, ব্লেমলেস মানে দোষহীন, ইজি আবার সেই একই, হি ইজ হওয়ার কথা ছিল ইজি, এটা হাইপার বেটানের একটি উদাহরণ। মোস্ট ব্লেমলেস ইজি, তার মধ্যে কোনো ফল্ট নেই, হি ইজ আউট অফ ফল্ট, হি ইজ, দেয়ার ইজ নো ডিফেক্ট ইন টেলিম্যাকাস, টেলিম্যাকাসের মধ্যে কোনো ডিফেক্ট নেই, কোনো খুঁত নেই। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার, সে নিজে সেন্টার্ড অর্থাৎ ফোকাসড, কিসের প্রতি ফোকাস, অফ কমন ডিউটিস, সাধারণ যে কাজকর্মগুলো, দ্য হাউস হোল্ড ডিউটিস যেগুলো, সেগুলোর প্রতি সে যথেষ্ট যত্নশীল, যেটা ইউলিসিস তার বাবা হিসেবে আমার কিন্তু সেইগুলো নেই। আই অ্যাম অ্যান অ্যাডভেঞ্চারাস পার্সন, এটা ইউলিসিসের মনে হচ্ছে।
ডিসেন্ট নট টু ফেল, অর্থাৎ টেলিমাকাস ইজ মডেস্ট পোলাইট শালীন, তার মধ্যে উগ্রতা নেই। ইন অফিসেস অফ টেন্ডারনেস, অর্থাৎ তার মায়ের প্রতি সে যথেষ্ট লাভিং এবং কাইন্ড, সে যথেষ্ট তার খেয়াল রাখে। কোমল টেন্ডার অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, অ্যাডোরেশন মানে আরাধনা করা, টু মাই হাউস হোল্ড গডস, আমার বাড়ির যারা কুলীন দেবদেবী, অর্থাৎ আমার ফ্যামিলি যাদের আরাধনা করে তাদেরকেও সে যথেষ্ট ভক্তি করে আরাধনা করে, তাদেরকে অ্যাডোর করে টেলিমাকাস। হোয়েন আই অ্যাম গান, যখন আমি থাকি না, যখন আমি ছিলাম না, তখনও কিন্তু সে এই কাজগুলো করে এসছে। এরপর যে কথাটা বলছে ইউলিসিস, সেটাই প্রথম লাইনটা যেটা শুরু হয়েছিল, দিস ইজ মাই সান মাই ওন টেলিমাকাস, এইখান থেকে ইউলিসিস এবং টেলিমাকাসের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স এখানে ফুটে উঠলো। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে তার কাজ করে, আমি আমারটা করি। হি ওয়ার্ক হিজ ওয়ার্ক, আই মাইন। এবার এই কথাগুলো বলার সময় হঠাৎ যেন কাউকে বলছে, এতক্ষণ ইউলিসিস নিজেই কথা বলছিল, এবার যেন কাউকে বলছে। কি বলছে? দেয়ার লাইজ দ্য পোর্ট, এই তো বন্দর, দ্য ভেসেল, পোর্ট মানে বন্দর, ভেসেল জাহাজ, পাপস হাওয়া লাগানো, হাওয়া দেওয়া, কিসে? হার সেল, তার পালে হাওয়া লাগাতে শুরু করেছে। অর্থাৎ যেন এই সিচুয়েশন থেকে আমরা একটি ল্যান্ডস্কেপের বর্ণনা পাচ্ছি, যেখানে একটি বন্দর আছে এবং বন্দরে একটি জাহাজ এসে লেগে আছে, হঠাৎ করে দমকা হাওয়াতে বা বাতাসে পাপস হার সেল, জাহাজটা তার পালে হাওয়া লাগিয়েছে, অর্থাৎ দ্য ভেসেল ইজ রেডি টু বিগিন ইটস জার্নি। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এই যে ভেহিকেলটা যেটা হচ্ছে ভেসেল, সেই ভেসেলের জন্য প্রোনাউনটা ব্যবহার হচ্ছে হার। ভেসেল কোনো অ্যানিমেট অবজেক্ট নয়, ইনঅ্যানিমেট অবজেক্ট, কিন্তু তার ক্ষেত্রে হার প্রোনাউনটা ব্যবহার হলো। এই প্রোনাউনটা হার কেন ব্যবহার হলো ইনঅ্যানিমেট হওয়া সত্ত্বেও, সেগুলো পরে গ্রামাটিক্যাল কোনো ক্লাসে সেটা নিয়ে আলোচনা করা যাবে। এবং এরপরে ন্যাচারাল ডিসক্রিপশনটা এখানেও শেষ হয়নি। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, এই তো সামনে বিস্তৃত, ব্রড মানে বিস্তৃত, সি সমুদ্র, গ্লুম দ্য ডার্ক ঘন অন্ধকার সমুদ্র বিস্তৃত হয়ে আছে, ছড়িয়ে আছে। অর্থাৎ ইউলিসিস বলছে এই তো জাহাজ বন্দর, জাহাজের পালে হাওয়া লেগে জাহাজটা জার্নির জন্য রেডি, এবং বিস্তৃত সমুদ্র, অন্ধকার কালো সমুদ্র আমাদের সামনে। কি বললো তারপর? মাই মেরিনার্স, আমার সাথীরা। খেয়াল করো, এতক্ষণ ইউলিসিস একাই কথা বলছিল, এবার ইউলিসিস কাদেরকে উদ্দেশ্য করে বললো মাই মেরিনার্স, আমার সাথীরা? যেন মনে হচ্ছে ইউলিসিসের সামনে তার সাথীরা, সঙ্গী সাথীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ ইউলিসিস কথাগুলো এই প্রথম থেকে যা যা বলে এলো, সেগুলো যেন তার মেরিনার্সকে উদ্দেশ্য করে বললো, কিন্তু পুরো কবিতা জুড়ে কোথাও এখন পর্যন্ত মেরিনার্স বা অন্য কেউ একটি শব্দও কিন্তু উচ্চারণ করেনি। এইটাই হলো ভিক্টোরিয়ান এজের অন্যতম একটি ক্যারেক্টারিস্টিক্স, ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, যার মাস্টার ব্রাউনিং এবং টেনিসনের এই ইউলিসিস কবিতাটা ড্রামাটিক মনোলগের একটি সুন্দর নিদর্শন। ড্রামাটিক মনোলগ, এটা মনে রাখবে। মনো অর্থাৎ এক, এবং লগ, লগ মানে কথা বলা, লোগাস থেকে লগ এসছে, ড্রামাটিক মনোলগ, একাই কথা বলছে ইউলিসিস। কিন্তু তার ন্যাচারাল ডিসক্রিপশন, তার ওয়ে অফ স্পিকিং ওয়ার্ডস, থ্রোয়িং ওয়ার্ডস, এগুলোর মাধ্যমে আমাদের বুঝে নিতে হবে যে তার সামনেও লিসনার্স আছে, তিনি একাকী নন। কেমন? তাহলে কি বললো? মাই মেরিনার্স, আমার সাথীরা। কোন সাথীরা? কমা আছে, তারপরে সোলস, সেই সমস্ত সাথীরা দ্যাট হ্যাভ টয়েলড, যারা পরিশ্রম করেছে, সমস্যায় পড়েছে, অ্যান্ড রট মানেও সেই একই, টয়েলড পরিশ্রম করা, অ্যান্ড থট উইথ মি, যারা আমার সাথেই চিন্তা ভাবনা করেছে, অর্থাৎ যারা আমার সঙ্গে একই সমভাবাপন্ন, একই রকম চিন্তা ভাবনা যাদের আমাদের, দ্যাট যারা এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টু, ফ্রলিক ওয়েলকাম মানে হচ্ছে খুব আনন্দের সাথে, মেরিলি ওয়েলকাম স্বাগত জানিয়েছি। কাকে স্বাগত জানিয়েছি আমরা? টুক দ্য থান্ডার, থান্ডার, এখানে তো থান্ডার মানে বজ্রপাত নয়, থান্ডার মানে হচ্ছে ব্যাড ডেজ বা ডিস্টার্বিং ডেজ। ওই যে সেই বলেছিল ইউলিসিস, আই হ্যাভ সাফার্ড গ্রেটলি, আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, তো সেই সাফারিং গুলোকে, অ্যান্ড দ্য সানসাইন রিফ্লেক্টস দি এনজয়মেন্ট, আমরা যারা একসঙ্গে ভালো এবং মন্দ, সমস্যা এবং উদ্দীপনা, এগুলোকে একসঙ্গে গ্রহণ করেছি, তারা সেই সাথীরা। এবং যারা অপোজড, যারা এগুলোর আমরা বিরোধিতা করেছি, এগুলোকে ট্যাকেল করেছি, ডিফিট করেছি। ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, একটা তো মানে এখানে অ্যান অপোজ, অর্থাৎ বিপক্ষে দাঁড়ানো, অপোজ করেছিল তার সঙ্গী সাথীরা। ফ্রি হার্টস মুক্ত হৃদয়ে, অ্যান্ড ফ্রি ফোরহেডস চিন্তা মুক্ত ভাবে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আমি এবং তোমরা বৃদ্ধ হয়ে উঠেছি, বয়স হয়েছে আমাদের। আচ্ছা, এখানে একটু ব্যাপার বলতে হবে। অপোজড এই শব্দটা একটা খুব গভীর তাৎপর্য আছে। অপোজড আমরা জানি ইউলিসিস যুদ্ধ করতে গেছিল গ্রিকদের হয়ে, সেই গ্রিক স্টেটস, বিভিন্ন গ্রিক স্টেটস ছিল যেখানে স্লেভারি সিস্টেম তখন অ্যাক্টিভ ছিল, দাসত্ব প্রথা। এবং ইউলিসিস যে যুদ্ধটা করে এলো, সেই যুদ্ধে ব্যাটেলে তার যারা অপোনেন্ট, সেই অপোনেন্ট প্রতিপক্ষের অনেকেই স্লেভস ছিল, দাস ছিল, তারা বাধ্য হয়ে যুদ্ধ করতে গেছিল কারণ তারা দাস ছিল। এখানে ইউলিসিস তার সঙ্গী সাথীদের, মেরিনারদের বলছে তারা অপোজ করেছিল।
এই অপোজ যে এটা বিপক্ষে দাঁড়ানো যেটা, সেটা শুধুমাত্র যে যুদ্ধে বিপক্ষে দাঁড়িয়েছে একে অপরের সেটা কিন্তু নয়। এই অপোজের আরেকটি অর্থ হচ্ছে যে তারা মুক্ত মনে, উইথ ফ্রি হার্টস অ্যান্ড মাইন্ডস, ফ্রি ফোরহেডস, এই এইভাবে মুক্ত মনে তারা সেই স্লেভারিটাকেও কিন্তু অপোজ করেছে। অর্থাৎ ইউলিসিস এবং তার মেরিনার্সরা যুদ্ধে যে গেছিল লড়াই করতে বা যুদ্ধটা করতে, নট ফোর্সড বাই এনিবডি, তারা দে আর নট ফোর্স টু ডু। ইউলিসিস এবং তার মেরিনার্সরা কিন্তু যুদ্ধে ফোর্সড হয়ে যুদ্ধ করতে গেছিল তা নয়। অর্থাৎ এই অপোজ শব্দটা দুটো অর্থ এখানে প্রকাশ করছে। একটি যে তারা তো যুদ্ধে গ্রিকদের হয়ে যুদ্ধ করতে গেছিল এবং তাদের বিরুদ্ধে, মানে গ্রিকদের হয়ে যুদ্ধ করতে গেছিল এবং অপোনেন্টের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আর একটা অংশ হচ্ছে অপোজ শব্দটা কিন্তু সেই স্লেভারি সিস্টেমের বিরুদ্ধেও অপোজড করা, যেখানে তার প্রতিপক্ষের অনেকেই স্লেভ ছিল বলে যুদ্ধ করতে যেতে বাধ্য হয়েছিল। ইউলিসিস এবং তার মেরিনার্স না কিন্তু স্লেভস হয়ে যায়নি। ঠিক আছে, এরপর ইউ অ্যান্ড আই আর ওল্ড, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। আমরা বৃদ্ধ হতে পারি, ইউ অ্যান্ড আই আর ওল্ড, বয়স হয়ে গেছে আমাদের, তবুও ওল্ড এজ মানে বৃদ্ধ বয়সেরও হ্যাথ ইয়েট হিজ অনার, তার নিজের একটা সম্মান আছে, অ্যান্ড হিজ টয়েল, তার নিজের একটি পরিশ্রম আছে, নিজস্ব অ্যাডভেঞ্চার আছে, রোমাঞ্চ আছে। ডেথ ক্লোজেস অল, এই সমস্ত কিছুকে বন্ধ করে দেয় ডেথ। ডেথ কোনটা? সেই ইটার্নাল সাইলেন্স, যেটার কথা একটু আগেই কবিতাতে আমরা পেয়েছি। ইটার্নাল সাইলেন্স, চিরস্থায়ী নিস্তব্ধতা, সেটা সমস্ত কিছুকে বন্ধ করে দেয়। বাট কিন্তু সামথিং আর দ্য এন্ড, আর এর মানে হচ্ছে বিফোর, আগে। বিফোরকে অ্যারকাইক ইংলিশে আর বলা হতো। বাট কিন্তু সামথিং আর দ্য এন্ড, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার আগে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু নোবেল কাজকর্ম, কিছু হিরোইক কাজকর্ম, মে ইয়েট বি ডান, এখনো করা বাকি আছে, কিছু হিরোইক কাজকর্ম এখনো করা বাকি আছে। নট আনবিকামিং মেন, আনবিকামিং মানে শোভা পায় না, নট সুটেড, মানুষের পক্ষে এটা শোভা পায় না, নট সুটেড টু মেন, মানুষের পক্ষে শোভা পায় না। দ্যাটস ট্রুভ, ট্রুভ মানে ফাইট করা, যুদ্ধ করা, উইথ গডস, ভগবানের সঙ্গে যুদ্ধ করা, এটা মানুষের পক্ষে শোভা পায় না, মানুষকে শোভা দেয় না। এই রেফারেন্সটা হচ্ছে আমরা জানি ওডিসিতে, অর্থাৎ যখন ট্রোজান ওয়ারটা হয়েছিল সেখানে গড এবং গডেস দুপক্ষকে সমর্থন করেছিল। এটা রেফারেন্স এখানে আসছে। এটা জানার জন্য আমাদেরকে একটু হিস্ট্রিতে যেতে হবে, একটু মিথে যেতে হবে। রেফারেন্সটা হচ্ছে আমরা জানি যখন যুদ্ধ হয়েছিল ট্রোজান ওয়ার, সেই ট্রয়ের যুদ্ধে গডস দুপক্ষ নিয়েছিল এবং সেখানে একটু আগে যে আমরা লাইনটা একটা শব্দ পেয়েছিলাম অপোজের যে ব্যাখ্যাটা আমি বললাম, সেই ব্যাখ্যার সাথে এই লাইনের একটা কানেকশন আছে। অর্থাৎ যারা সাধারণ মানে কমন ম্যান, তাদের গডের সঙ্গে যুদ্ধ করাটা শোভা পায় না, কারণ তারা এই যে এই লাইনে যেটা স্লেভস বলছিল, সেই স্লেভসের থেকে অনেক বেশি তারা গডস এর রাইভাল, দে আর রাইভাল টু গডস। ইট ইজ নট সুটেড ফর মেন টু স্ট্রোভ উইথ গডস। এই সমস্ত কিছু বলার মাঝেই দ্য লাইট বিগিনস টু টুইঙ্কেল, আলো জ্বলতে শুরু করলো, টুইঙ্কেল ফাংশনালি অকেশনালি, মাঝে মাঝে আলো জ্বলতে শুরু করলো, ফ্রম দ্য রক্স, পাহাড় থেকে, পাথর থেকে। আমরা জানি যে ইথাক রকি আইল্যান্ড, এবং সেই রকি আইল্যান্ডের বিভিন্ন দিকে বিভিন্ন বসতি আছে, এবং সন্ধে যে নেমে আসছে তখন বাড়ি থেকে আলোটা চোখে আসছে, অর্থাৎ ইউলিসিস আলোকে দেখতে পাচ্ছে। এই লাইনটা ইন্ডিকেট করে দ্য সান ইজ গোয়িং টু সেট, সূর্য অস্ত যেতে চলেছে, ইট ইজ নাও টাইম টু সেট আওয়ার জার্নি। দ্য লং ডে ওয়েন্স, দিনটা শেষ হয়ে আসছে, ওয়েন্স মানে শেষ হয়ে যাওয়া, এন্ড। দ্য স্লো মুন ক্লাইম্বস, চাঁদ ধীরে ধীরে আকাশে উঠছে। দ্য ডিপ মোনস, ডিপ, ডিপ অর্থাৎ দ্য সি, গভীর, সিকে রেফার করছে ডিপ বলে। দ্য ডিপ সি অর্থাৎ দ্য সি মোনস, গর্জন করছে, রাউন্ড উইথ মেনি ভয়েস, অনেক রকম আওয়াজে গর্জন করছে। ডিপ মোনস, ডিপ মানে বললাম সি, সমুদ্র, সমুদ্র মন করছে, আওয়াজ করছে। রাউন্ড উইথ মেনি ভয়েস, যে আওয়াজের সঙ্গে মিলেমিশে আছে মেনি ভয়েস, মেনি ভয়েস কাদের? আর মেরিনারদের, তার সঙ্গী সাথে যারা, তারাও যেন হাঁক দিচ্ছে, ডাক দিচ্ছে। অর্থাৎ এখানে এই যে সিটা হচ্ছে ওয়াটার ইমেজারি, আবার আমরা পেলাম ওয়াটার ইমেজারি। এই ওয়াটার ইমেজারির সঙ্গে মেরিনার যারা, তাদের সাউন্ডটা মিশে গেছে, এবং ওয়াটার এবং মেরিনার এদের সাউন্ডটা একসঙ্গে মিশে মন করছে, ডাক দিচ্ছে, হাঁক দিচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার সাথীরা। টি অর্থাৎ কমা আছে, তার মানে আগে আই আছে। ইট ইজ নট টু লেট, এটা এখনো এতটা দেরি হয়ে যায়নি। টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, সিক মানে চাওয়া, নতুন যে দেশ সেটাকে আমাদের খোঁজার এখনো কিন্তু দেরি হয়ে যায়নি, এটা আমরা এখনো করতে পারি। পুশ আপ, চলো ঠেলা দাও, সেই জাহাজটাকে ঠেলে সমুদ্রে নিয়ে এসে ফেলো। পুশ আপ অ্যান্ড সিটিং ওয়েল, এবং সেই পজিশনে বসো। ইন অর্ডার স্মাইট, যে পজিশনে বসলে আমরা জাহাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে সিটিং ইন অর্ডার, জাহাজে একটা অর্ডার মেনটেন করে বসা। আমার ওডিসিতে এই যুদ্ধ চলাকালীন, যেহেতু ওয়ারফিল্ডে প্রত্যেকের একটা নির্দিষ্ট পজিশন থাকে, ইউলিসিস ওয়ারিয়ার, এটা আমাদের মনে রাখতে হবে, ওয়ারিয়ার হিসেবে তাদের নির্দিষ্ট পজিশনে যুদ্ধক্ষেত্রে মেনটেন করতে হয়। একই রকম ভাবে তারা ডিসিপ্লিন রয়েতে জাহাজটাকেও এগিয়ে নিয়ে যাবে। এবং স্মাইট, স্মাইট অর্থাৎ স্ট্রাইক করতে হবে, আঘাত করতে হবে, জাহাজের দাঁড় দিয়ে আঘাত করতে হবে সমুদ্রকে, এই ডিপ সিকে। দ্য সাউন্ডিং ফারোজ, সাউন্ডিং ফারো,
ফারো হচ্ছে লাঙলের মাধ্যমে জমিতে যে জায়গাটা তৈরি হয়, যে অংশটা তৈরি হয় লাঙল চাষের ফলে, সেটাকে ফারো বলে। তাহলে এখানে কি বলতে চাইছে, দ্য সাউন্ডিং ফারোস, স্মাইট দ্য সাউন্ডিং ফারোস, অর্থাৎ তার তোমরা এমন পজিশনে বসো যেখানে স্মাইট অর্থাৎ স্ট্রাইক করতে পারবে দাঁড় দিয়ে। ওর দাঁড়কে বলা হয় ওর, দাঁড় দিয়ে কাকে আঘাত করবে, দ্য সাউন্ডিং ফারোস। সাউন্ডিং কেন, এই যে মন একটু আগে যে সমুদ্রটা আওয়াজ করছে, সাউন্ড করছে, ফারোস, সে সমুদ্রটাকে দাঁড় দিয়ে আঘাত করে যেন ফালা ফালা করে দাও, চিড়ে দাও, যেরকম লাঙল দিয়ে জমিতে চাষ করা হয় এবং মাঝখান থেকে একটা প্যাসেজ তৈরি করা হয়, সেরকম সমুদ্রে একটা প্যাসেজ তৈরি করে আমাদের অংশে এগিয়ে যেতে হবে। বোঝা গেছে? কারণ ফর মাই পারপাস হোলস, কারণ আমার উদ্দেশ্যটাই হচ্ছে, পারপাসটাই হচ্ছে টু সেল, বয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। কতক্ষণ, কোথায় এগিয়ে যাওয়া, বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের পরেও যে পৃথিবীটা আছে সেই পৃথিবীতে। এই সূর্যাস্ত সানসেট তোমাদের মনে পড়বে, আমি এর আগের অংশে যখন বললাম সানসেট অর্থাৎ ওই যে সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টারটা সিঙ্ক হওয়ার পরেও যদি কোনো পৃথিবী থাকে, সেখানে সেখানকার নলেজ সে নিতে চাইছিল আর্চের সামনে দাঁড়িয়ে, ওই ওই একই রেফারেন্স এখানে আসছে, বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের পরেও যে পৃথিবীটা আছে সেখানে আমি এগিয়ে যেতে চাই, সেখানে আমি যাত্রাটাকে এগিয়ে নিতে চাই, সেল করতে চাই। অ্যান্ড দ্য বাথস, সেই স্নান, কাদের, অফ অল ওয়েস্টার্ন স্টার্স, যেখানে সমস্ত পশ্চিমের তারারা, নক্ষত্ররা তাদের স্নান নেয়, বাত নেয়। এটার একটু বর্ণনা আমাকে করতে হবে। আনটিল আই ডাই, কতক্ষণ করব, কতদিন করব, যতদিন না আমার মৃত্যু আছে, যতদিন মৃত্যু এসে ইটারনাল সাইলেন্স এসে আমাকে থামিয়ে না দেয়। আচ্ছা, এবার যেটা বলছিলাম অফ অল ওয়েস্টার্ন স্টার্স, এটার ব্যাখ্যাটা হচ্ছে মানে ইউলিসিস এবং তার মেরিনাসরা সমুদ্রের সেই সীমানা পর্যন্ত যেতে চায় যেখানে সূর্য ডোবে। এই যে বাথ, বাথ অর্থাৎ সূর্য ডোবা, এবং বাথ এবং সিঙ্কিং অফ স্টার্স, এই দুটো কেন বাথ বলে এখানে রিপ্রেজেন্ট হয়, তোমারকে যে এটা বিশ্বাস করা হতো যে আর্থ হচ্ছে ফ্ল্যাট, আর্থের সারফেসটা হচ্ছে ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাট সারফেসের একটা হরাইজন থাকে, দিগন্ত রেখা, এবং এই দিগন্ত রেখাতে এটা সূর্য বা স্টার যদি হয়, সে যখন ডুবছে তখন মনে হচ্ছে যেন সূর্যটা এই যে সমুদ্রের জল সেখানে ডিপ করছে, অর্থাৎ স্নান নিয়ে একটা ডুব মেরে আবার উঠছে। এই হলো একটা ব্যাখ্যা। এবং এটাও বিশ্বাস করা হতো যে এই যে আর্থটাকে ঘিরে আছে ওশান বা সমুদ্র, আর্থটাকে ওশান বা সমুদ্র ঘিরে আছে। এবার ইউলিসিস পশ্চিমের সেই সীমানা পর্যন্ত যেতে চায়, ওয়েস্টার্ন স্টার্স যেখানে ডুবে, কিন্তু যেতে পারছে না। কেন পারছে না? এখানে একটি মিথ আছে, হারকিউলিস নামে একজন হিরো ছিল, গ্রিক মিথোলজি অনুযায়ী হারকিউলিসকে ডেমিগডও বলা হয়, ডেমিগড। হারকিউলিস একটা বড় মাউন্টেনকে দুটো ভাগে ভাগ করেছিল, স্প্লিট করেছিল। দুটো স্প্লিটের যে দুটো অংশ, সেই দুটো অংশ দুটো পিলার রূপে কাজ করতো, পিলার, স্তম্ভ, পিলার রূপে কাজ করতো। এবং এই দুটো স্তম্ভ মেডিটারেনিয়ান সি এবং আটলান্টিক ওশান, এই দুটোকে কানেক্ট করতে সাহায্য করেছিল। এই দুটো পিলার হারকিউলিস যেন গ্রিকদেরকে এই যে বাউন্ডারি লাইনটা, ওয়েস্টার্ন সাইডের যে বাউন্ডারি লাইন, যেটা শেষ সীমানা, সেটাকে অতিক্রম করে যেন গ্রিকসরা ওখানে না যেতে পারে, সেই জন্য এই পিলার দুটো যেন তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়ে থাকতো। অর্থাৎ হারকিউলিস চেয়েছিল গ্রিকসরা এই পিলার দুটো গ্রিকসদের কাছে বাধা হয়ে দাঁড়াবে, যাতে গ্রিকসরা এই ওয়েস্টার্ন লাইনটাকে ক্রস করে ওপারে, বিয়ন্ড দ্যাট, যেতে না পারে। ইতিহাসে বা লেজেন্ডারিতে বা মিথে এই দুটো পিলারই পিলার্স অফ হারকিউলিস নামে বিখ্যাত হয়ে আছে। এটা হলো লেজেন্ডারি স্টোরি। এবার আমাদের এখানে ইউলিসিস সেই ওয়েস্টার্ন স্টার্স যেখানে বাত করছে সেখানে যেতে চায়, কিন্তু এই পিলারদের জন্য যেতে পারছে না। এটা মনে রাখবে, জিব্রাল্টার, স্ট্রেটস অফ জিব্রাল্টার, হারকিউলিসের স্ট্রেট অফ জিব্রাল্টার হিসেবেও বিখ্যাত হয়ে আছে, স্ট্রেটস অফ জিব্রাল্টার। ঠিক আছে? আমি এটা কতক্ষণ করতে চাই? আনটিল আই ডাই, যতদিন না আমি মারা যাচ্ছি। ইট মে বি দ্যাট দ্য গালফস, এটা হতে পারে যে গালফস, গালফস মানে হচ্ছে ঢেউ বা স্রোত, ওয়েভস, স্রোত উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ডুবিয়ে ফেলবে। আমরা যে সমুদ্র যাত্রা করে এতদূর যেতে চাইছি নলেজ এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, এটা হতেই পারে যে ওয়েভস, গালফস এসে আমাদেরকে সমুদ্রে ডুবিয়ে ফেলবে। ইট মে বি, এটাও হতে পারে, উই শ্যাল টাচ, আমরা হয়তো স্পর্শ করতে পারবো, দ্য হ্যাপি আইলস। এই হ্যাপি আইলসটা কি, এটা একটু বুঝতে হবে। হ্যাপি আইলস হচ্ছে সেই স্থানটা যেটা খুব পারফেক্ট, যেখানে এভরিথিং ইজ আইডিয়াল, সমস্ত কিছু আদর্শ। আমরা এক প্রকার ইউটোপিয়ান ওয়ার্ল্ড বলতে পারি, যেখানে মৃত্যুর পর সবার স্থান হয়, অর্থাৎ এ প্লেস ওয়্যার এভরিথিং ইজ পারফেক্ট অ্যান্ড ইন অর্ডার, সেটা হচ্ছে হ্যাপি আইলস। এর পরের লাইনে কি বলছে? অ্যান্ড সি, আমরা সেই হ্যাপি আইলসকে টাচ করতে পারবো, এবং সি, দেখতে পাবো, কার দেখা পাবো? দ্য গ্রেট অ্যাচিলিস, সেই মহান অ্যাচিলিসের আমরা দেখা পাবো। অ্যাচিলিস সম্বন্ধে আমাদের জানতে হবে। অ্যাচিলিস সম্বন্ধে কয়েকটা বিষয় আমি ওয়ান লাইনার বলছি, একটু মনে রাখবে। অ্যাচিলিস ট্রোজান ওয়ারের একজন যোদ্ধা, ওয়ারিয়ার, যে ট্রয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং যত যোদ্ধা ছিল বলা হয় অ্যাচিলিস ইজ গ্রেটেস্ট অফ অল, গ্রেটেস্ট। হোমার এর ইলিয়াডের মেন ক্যারেক্টার অ্যাচিলিস, বা প্রিন্স হেক্টরকে মানে যে মেরেছিল সেটা ট্রয়ের গেটের বাইরে, সেটা অ্যাচিলিস করেছিল। এটা অ্যাচিলিসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিড বলা হয়। আচ্ছা,
এটাতে একদিক গেল অ্যাচিলিসের। আমাদের যে বিষয়টা এখানে বুঝতে হবে, সে অ্যাচিলিসকে হত্যা করেছিল প্যারিস। আমি ইউলিসিস শুরুর আগে যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলেছিলাম সেখানে প্যারিসের উল্লেখ পেয়েছি। এই প্যারিস অ্যাচিলিসকে মেরেছিল উইথ অ্যান অ্যারো। একটি তীর দিয়ে মেরেছিল। কোথায় মেরেছিল? অ্যাচিলিসের পায়ে মেরেছিল, পায়ের যে গোড়ালি হিল সেখানে মেরেছিল। ঠিক আছে, এবার এখানে এই মানে এখানে যে স্টোরিটা আছে সেই স্টোরিটা একটু জেনে রাখলে ভালো হয়। যখন অ্যাচিলিসের মা হচ্ছে থেটিস, তাকে স্টিক্স নদীতে রিভারে যখন ডিপ করাচ্ছিল, অর্থাৎ অ্যাচিলিসের মা চেয়েছিল তার ছেলে যেন ইনভালনারেবল হয়, অদম্য হয়, অভেদ্য হয়, কেউ যেন তাকে মারতে না পারে। সেই অ্যাচিলিসের মা স্টিক্স রিভারে অ্যাচিলিসকে ওই রিভারে ডোবাচ্ছিল। তো যখন ডুবিয়েছিল, তো অ্যাচিলিসের যে পা, সেই পাটা ধরে ডুবিয়েছিল। ফলে তার পুরো শরীরটা জলে ডুবলেও গোড়ালিটা কিন্তু না ডোবা অবস্থায় থেকে গিয়েছিল, কারণ তার মা ধরেছিল গোড়ালিটা। এই যে গোড়ালি, সেই গোড়ালিতে প্যারিস অ্যারো মেরে তাকে হত্যা করেছিল। অর্থাৎ পুরো শরীরটা তার ইনভালনারেবল হলেও অ্যাচিলিসের হিলটা ছিল কিন্তু ভালনারেবল। সেই হিলে তীর মেরেছিল, অ্যারো মেরেছিল প্যারিস। এখান থেকে আমরা যে শব্দটা পেয়েছিলাম, মানে শব্দটা পেয়েছি অ্যাচিলিসেস হিল। এই অ্যাচিলিসেস হিল এখন আমরা ব্যবহার করি কি কারণে? এ পয়েন্ট অফ উইকনেস লিডিং টু ওয়ান্স ডাউনফল। কোন একটা বিষয়, কোন একটা পয়েন্ট যেটা কারো মানে ডাউনফল ঘটাতে পারে, সেই অংশটাকে বলা হয় অ্যাচিলিসেস হিল। এটা গেল অ্যাচিলিসেস স্টোরি। ইউলিসিস মনে করছে হ্যাপি আইলসে অ্যাচিলিস আছে, এবং আমরা যখন হ্যাপি আইলসটাকে টাচ করবো, হ্যাপি কেন? কারণ সেখানে সমস্ত কিছু হচ্ছে ইউটোপিয়ান আইডিয়াল, সেই জন্য সেই স্থানে অ্যাচিলিস আছে এবং তার দেখা পাবো, এবং সেই অংশটাকে আমরা টাচ করতে পারবো। হোম উইনো, যাকে আমরা জানি, এই হোম উইনোর ব্যাখ্যাটাই আমি এতক্ষণ বললাম। যাকে আমরা জানি, যাকে আমরা কি করে জানি? তার গ্রেট ডিডস, হিরোইক ডিডস দিয়ে জানি। হিরোইক ডিডস, অ্যাচিলিসের হিরোইক ডিডস কোনগুলো? যেগুলো আমি এতক্ষণ বললাম। এবার দো মাচ ইজ টেকেন, এবার কনক্লুডিং পার্ট করছে ইউলিসিস, যে এত কিছু যে হলো তার সারাংশ কি? দো মাচ ইজ টেকেন, অনেক কিছু আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমাদের কাছ থেকে সমস্ত কিছুই প্রায় চলে গেছে। আমাদের বয়স চলে গেছে, সময় চলে গেছে, আহ শারীরিক শক্তি চলে গেছে, ক্যাপাসিটি চলে গেছে। মাচ অ্যাবাইডস, অনেক কিছুই কিন্তু এখন অবশিষ্ট আছে। কি অবশিষ্ট আছে? আমাদের ইচ্ছাটা, স্পিরিটটা। উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ ইন হুইচ, আমাদের এখন আর সেই সামর্থ্য নাই, সেই শক্তি নেই যেটা দিয়ে হুইচ ইন ওল্ড ডেজ, আগের দিনে, পাস্ট টাইমে আমরা কি করতাম? মুভড আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গ মর্ত এক করে দিতাম। আর্থ অ্যান্ড হেভেন মানে কি? আমাদের হিরোইক, আমাদের স্ট্রেংথ এতটাই ছিল যে আমরা সমস্ত কিছু করতে পারতাম। এই আর্থ অ্যান্ড হেভেনের আরেকটি অ্যানালাইসিস এরকম আমরা করতে পারবো। এই রেফারেন্সটা ফাইটিং উইথ গডকেও রেফার করে। অর্থাৎ আমরা জানি ট্রয়জন ওয়ারে গডও অ্যাক্টিভলি পার্ট করেছিল, অ্যাক্টিভলি অংশ নিয়েছিল, এবং গডের সাথে যখন যুদ্ধ করতে হয়েছিল তখন আর্থ অ্যান্ড হেভেনের সাথেও যুদ্ধ করার সামিল সেটা। সেই জন্য আমরা স্বর্গমত্ত সবার সাথে যুদ্ধ করছি, স্বর্গমত্তকে আমরা এক করে দিতাম ওল্ড ডেজে, কারণ আমাদের স্ট্রেংথ ছিল। আর কি? দ্যাট হুইচ উই আর, কিন্তু সেটা করেছিলাম কেন? কারণ আমরা যা, আমরা তাই। আমরা জানি আমরা কি, উই আর, মানে আমাদের মধ্যে আমরা আমরা শারীরিকভাবে দুর্বল হলেও, দো উই আর উইকার ইন বডি, কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেংথ, স্পিরিচুয়াল স্ট্রেংথ, এগুলো এখনো স্টিল রিমেন্স, এখনো আছে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের প্রত্যেকেরই সেম কোয়ালিটি, আমাদের চিন্তা ভাবনা, স্ট্রেংথ, ইগারনেস, সমস্ত কিছু একই। ইকুয়াল টেম্পার, হিরোইক হার্টস আমাদের আছে, যেটা মেড উইক বাই টাইম। কে উইক করেছে? কে দুর্বল করে দিয়েছে? টাইম, সময় আর ফেট। এই যে টাইম দুর্বল করছে, টাইম হেয়ার ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ডেস্ট্রয়ার। টাইম ইজ ডেস্ট্রয়ার। এখান থেকে আমরা আরেকটি কনসেপ্ট পাই, কনসেপ্ট অফ কার্পেডিয়েম। কার্পেডিয়েম মানে কি? কার্পেডিয়েম মানে সিজ দ্য ডে, সিজ দ্য ডে, মানে এটা কি বললাম? সিজ দ্য ডে কনসেপ্ট, কার্পেডিয়ামের কনসেপ্ট আমরা শেক্সপিয়ারের সনেটে পাবো। কার্পেডিয়াম মানে এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড মেক মোস্ট ইউজ অফ ইট, বর্তমানে যে অবস্থা আছে সেটাই এনজয় করো এবং সেটারই সদ্ব্যবহার করো, পরিপূর্ণ ইউজ করো, উইদাউট ওরিং অ্যাবাউট ফিউচার, ভবিষ্যতের কথা চিন্তা না করে। এই কার্পেডিয়াম কনসেপ্টটাকে এখানে ব্যবহার করা হলো মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট এই শব্দটার মাধ্যমে। যেন সময় এসে গ্রাস করছে, আমরা ঠিক আছি, আমরা প্রস্তুত আছি, কিন্তু আমাদেরকে সময় এসে দুর্বল করে দিয়েছে। তবুও বাট স্ট্রং ইন উইল, আমাদের ইচ্ছা শক্তিতে আমরা কিন্তু এখনো শক্তিশালী, স্ট্রং আছি। উইল মানে ইচ্ছা শক্তি। কি করার জন্য? কি করার জন্য শক্তিশালী আছি? কিসের ইচ্ছা আছে? টু স্ট্রাইভ। স্ট্রাইভ মানে স্ট্রাগল, এখনো আমরা স্ট্রাগল করতে পারি। টু সিক, টু ফাইন্ড, সিক মানে ফাইন্ড, ডিসকভার একই। টু সিক, টু ফাইন্ড, আরো নতুন নলেজ, নতুন দেয়া, এগুলোকে খোঁজার জন্য আমরা সিক করতে পারি, ফাইন্ড করতে পারি। তথাপি অ্যান্ড নট টু ইয়েল্ড, তবুও আমরা দমতে চাই না, তবুও আমরা বশ্যতা স্বীকার করতে চাই না, তবুও আমরা সারেন্ডার করতে চাই ডিফিকাল্টিসের কাছে, সময়ের কাছে, আমাদের শারীরিক দুর্বলতার কাছে আমরা বশ্যতা স্বীকার করতে চাই না। এই হলো ইউলিসিসের পুরো স্টোরি। পুরো ইউলিসিস কবিতাটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আমার মতো। আশা করি পুরোটা ক্লিয়ার করেছি, এবং এমন কোনো বিষয় নেই যেটা আমি এর মধ্যে বলিনি।
তাও যদি তোমাদের মনে হয় কোনো বিষয় আমার ল্যাক থেকে গেছে, কোনো কিছু আমার বাদ চলে গেছে, মিসিং হয়ে গেছে, কারণ এত বড় কবিতা আর এতগুলো বিষয় এর মধ্যে ঢুকে আছে, আরো সময় পেলে আরো অনেক কিছু বলা যেত। যেহেতু আমাদের এক্সাম রিলেটেড এই টপিকগুলো সিরিজগুলো আমি আনছি, সেই জন্য খুব বেশি কথা বলছি না, যতটুকু না বললে নয় সেটুকু বললাম। তোমাদের যদি মনে হয় যে আরো কিছু বাদ গেছে, তোমরা অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো সেগুলোকে আরো অন্য ভিডিওতে ক্লিয়ার করার। ঠিক আছে, তাহলে দেখা হবে আরো একটি নতুন ভিডিও, অন্য কোনো একটি নতুন টপিক নিয়ে।